বেশ বড় রকমের জ্যাম পড়েছে ঢাকা সিটির মেইন রাস্তায়। অভ্র ভার্সিটিতে যাওয়ার পথে এই জ্যামে ফেসে গিয়েছে লাস্ট ইয়ারের স্টুডেন্টসে। অভ্র, নেহাল আর সিয়াম একসাথে বের হয়েছে সিয়ামের বাবার ট্যাক্সি নিয়ে। অভ্র অবশ্য সিয়ামি থেকে ট্যাক্সি নিয়ে চালিয়ে ভার্সিটিতে যাচ্ছিল। সিয়াম অভ্রের এমন কাজে অবাক হয়, যার বাবা এত বড় লোক, টপ বিজনেসম্যান শহরের, অথচ তার ছেলে নিজের দামি গাড়ি বাদ দিয়ে ট্যাক্সি নিয়েছে। এবার নিজের ড্রাইভ করে ভার্সিটিতে আসছে। জ্যামে বসে আছে ওরা। হঠাৎ একটা অ্যাম্বুলেন্স বেশ গতিতে ভিড় কেটে সামনের দিকে এগোনোর চেষ্টা করে, কিন্তু খুব যে বেশি দূর যেতে পারছে এমন না। অ্যাম্বুলেন্সটা এসে থামলো অভ্রের ট্যাক্সির সামনে। এসে অভ্রদের বিপরীতে একটা দামি কালো গাড়িতে রাখা অ্যাম্বুলেন্সটা এসে বারবার সিগন্যাল দেওয়ার পরেও গাড়িটা এগিয়ে যেতে পারছে না, কারণ সামনে জ্যাম। জ্যামের কারণে অভ্ররা জানে না সবাই এইখানে আটকা পড়েছে, কিন্তু হঠাৎ করে কেন এত জ্যাম পড়লো বুঝতে পারছে না কেউ। অ্যাম্বুলেন্স থেকে একজন বৃদ্ধ লোক নামলো। লোকটা নেমে সবাইকে একটু সাইড করতে বলে। বাবা, তোমরা একটু সাইড দাও, খুব জরুরি অ্যাম্বুলেন্সটা নিয়ে যেতে হবে। কিন্তু কিভাবে অন্য গাড়িগুলো তাদের সাইড হবে বুঝতে পারে না। লোকটার নাম রতন আলী। রতন অভ্রদের ট্যাক্সির কাছে এসে বলে, বাবা, আমার বৌমাটা খুব অসুস্থ, ওর বাচ্চা হইব, ভোর রাত থেকে ব্যথা উঠছে, অনেক দূর থেকে আইছি আমরা, একটু সাইড দিবা, অ্যাম্বুলেন্সটা নিয়ে বাইর হইয়া যাইতাম, ডক্টর কইছে দ্রুত নিয়ে যাইতে হসপিটালে, একটু সাইড দিবা বাজান। অভ্র আশেপাশে তাকালো। সেই কালো গাড়িটার পাশে অনেকটা জায়গা ফাঁকা, তবুও সরছে না। অভ্র নামলো গাড়ি থেকে, কালো গাড়িটার কাছে যায়। কাচের উপরে কয়েকবার টোকা দিলে কাচ নামিয়ে একটা সুন্দরী অল্প বয়সী মেয়ে, চোখে কালো চশমা পরা, চুলগুলো ছেড়ে দেওয়া, মডার্ন থ্রি পিস পরে আছে। অভ্রের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, এই সরেন তো, মাফ করেন ভাই, জ্যামে বিরক্ত, তার উপর আসছে কোথা থেকে ফকিরনি। উফ, এই ফকিরতে চালায় একটু জ্যামেও পড়ার মতো না, যত সব, বিদায় হন। অভ্র কপাল কুঁচকে তাকালো। এই মেয়েটা তো দেখি বেশি কথা বলে। অভ্র কড়া গলায় বলল, এই যে কালো চশমা পরা মহিলা, আমাকে দেখে আপনার ফকির মনে হচ্ছে? এই যে ট্যাক্সি দেখছেন, ওটা আমার। অভ্র পুরো কথা শেষ করতে পারে না, তার আগে মেয়েটা চিৎকার করে বলে, আরে, ডিজিটাল ফকির যে, ট্যাক্সি চালাবে, আবার জ্যামে পড়লে ভিক্ষাও করবে। ওয়াও, অনেক সুইট তো। অভ্র এবার রেগে যায়। রাগে ওর গা জ্বলছে। জোরে একটা বাড়ি দিয়ে অভ্র বলে, থামেন, বড়লোকের পাপাকে পড়ি। আপনার পিছনে যে অ্যাম্বুলেন্স আছে সেটাতে ইমার্জেন্সি রোগী আছে, সামনে একটু সরান গাড়ি। অভ্র সেখান থেকে চলে যায়। জায়গা এখানে আরও কমে এসেছে। এক চুল পরিমাণও ফাঁকা জায়গা নেই, কেবল একজন মানুষের হাঁটার মতোই জায়গা আছে, কিন্তু সেটাতেও গাড়ি ঢুকাতে ঢুকাতে জায়গার পরিমাণ ছোট হয়ে আসতে শুরু করেছে। অভ্র বলে, চাচা দেখুন, কোথাও জায়গা নেই, কি করব বলেন? আপনি দাঁড়ান, আমি দেখছি। এই বয়সে দৌড়াতে হবে না আপনার। অভ্র কথাগুলো বলা শেষ করে সামনে আসতে যাবে, তখনই কতগুলো ছেলে রতনের পেছনে এসে দাঁড়ায়। মুরব্বী রতনকে উদ্দেশ্য করে সাকিব নামের একটা ছেলে বলে, ওই চাচা, গাড়ির ভেতরে ঢোকেন, আজকে আর গাড়ি যাইব না, সামনে রাস্তা আটকাই দিছি, কেউ আগাইতে পারবো না, যান গাড়িতে গিয়ে বৈশা থাকেন। রতন বেশ কাচুমাচু হয়ে বলে, বাবারে, অ্যাম্বুলেন্সটা বাইর হইতে দাও, ভিতরে আমার বৌমা আছে, বাচ্চা হইব, প্রসাবের ব্যথায় কাতরাচ্ছে, একটু যাইতে দাও। কইছি না আজকে রাস্তায় কোনো গাড়ি চলবে না, রাস্তায় আজ অবরোধ করছি, যতক্ষণ না পুলিশ আমাদের নেতারে ছাড়বে আমরা কোনো গাড়ি যাইতে দিব না, আটকে রাখছি। যান গাড়িতে গিয়ে বসেন, বেশি কথা কইলে হাতে লাথি দেখছেন না, ধইরা পিটা ডিমু। বাবা শোনো একটু। রতন আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু একটা লাঠির বাড়ি ওনার হাতের কবজির উপরে এসে পড়ে। লোকটা ব্যথায় কুকিয়ে উঠল। রতন অ্যাম্বুলেন্সের ভেতরে গিয়ে বসে। অভ্র আসলো সেই দিকে, বিষয়টা কি দেখার জন্য সামনে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে চার রাস্তার মাঝখানে কতগুলো ছেলে বসে তাস খেলছে। টায়ার পুড়িয়ে রাস্তায় বেড়ি দিয়ে বসে চা বেরি খাচ্ছে। অভ্রকে একজন আসতে দেখে এগিয়ে আসলো। অভ্রের সামনে দাঁড়িয়ে বেশ ভাবসাব নিয়ে বলল, কিরে মামা, কই যাবি? দেখিস না রাস্তায় অবরোধ চলছে, সামনে যেতে পারবি না, যা সোজা ফিরে নিজের গাড়িতে বসে পড়। ভাই, পিছনে অ্যাম্বুলেন্স আর পরীক্ষার্থীরা আছে, সবাই ব্যস্ত। আপনারা কেন শুধু শুধু এসব করছেন? কেন যেতে দিচ্ছেন না? সাইডে যান আপনারা, আমাদের যেতে দেন। ওই শালা, তোরে না কইছি গাড়ি যাইবো না, আর কথা বুঝিস না, যা ভাগ এখান থেকে।
না হইলে তোরে পিডাইয়া এইখানে রাইখা দিমু। যা সর কইতেছি। আপনারা কেন এখানে আসছেন? বলছি না সরে যেতে। সরেন সরেন, বাদ তোলেন। তবে রে শালা, তোরে আজকে খাইছি। কথাটা বলে ফরিদ অভ্রের শার্ট ধরে রাস্তার মাঝে নিয়ে আসলো। ততক্ষণে গাড়ি থেকে নেমে প্রায় অর্ধেক লোক চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে যায়। অভ্রের কাছে সাকিব বলে, কি রে, তোর এত চুলকানি কোথা থেকে আসছে? এভাবে চলে আসলি যে, কি চাস কি? ভাই, এভাবে রাস্তার মাঝে কোনো সরকারি কারণ ছাড়া, সরকারি অনুমতি ছাড়া অবরোধ করে জ্যাম বানিয়েছেন, সেটা নিয়েই তো ঝামেলা। আপনাদের জন্য অনেক মানুষ কষ্ট পাচ্ছে। পিছনে কতগুলো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, কত মানুষের অফিস আছে, ইন্টারভিউ আছে, পরীক্ষা আছে। আপনারা কেন শুধু শুধু গাড়িগুলোকে আটকে রেখেছেন? আমাদের যেতে দেন, জরুরি কাজ আছে। ওরে শালা, জনদরদি হয়েছে। সাকিব কথাটা বলে অভ্রের গালে একটা চড় দেয়। অভ্র চুপচাপ দাঁড়িয়ে আছে। সাকিব অভ্রকে একদম মেইন চৌরাস্তার মাঝে এনে দাঁড় করায়। তারপর বলে, ওই বেটা, আমরা এখানে তোকে সবাই একসাথে মিলে মারবো, বুঝেছিস? আমাদের লিডারকে পুলিশ ধরে নিয়ে গেছে। ওনাকে না ছাড়লে আমরা এই অবরোধ ভাঙবো না। ডাক তোর পুলিশকে, দেখি কোন পুলিশের এত সাহস আছে আমাদের সামনে এসে গলা উঁচু করে কথা বলে। কোনো জনগণ এগিয়ে এলো না। ওদের কাছে ভারী অস্ত্র, কখন কি করে দেয় সেই ভয়ে রাস্তার জনগণ এগিয়ে আসছে না। সবাই ভয়ে চুপসে দাঁড়িয়ে থাকে। তবে এদের দিকে সাংবাদিকরা সবসময় নজর রাখছে। টিভিতে এই অবরোধকে লাইভে দেখানো হচ্ছে। অভ্রকে এবার সবাই মিলে যখন মারতে যাবে, তখন অভ্র একজনের হাত থেকে একটা হকি স্টিক কেড়ে নেয়। তারপর সেটা দিয়ে সেখানে থাকা ছেলেদের অনেক মারে। সিনেমা নায়কদের মতো করে ফাইট করে অভ্র, যেটা লাইভ দেখানো হয় সব টিভি চ্যানেলে। অভ্র সবগুলো ছেলেদের এমনভাবে পিটায় যে সবাই রাস্তায় পড়ে থাকে। বেশ কিছুক্ষণ ধরে ছেলেপুলেদের পিটিয়ে তক্তা বানায় নিহাল। সিয়াম এসেও অভ্রের সাথে যোগ দেয়। সবগুলোকে তিনজন মিলে পিটিয়ে রাস্তার একপাশে ফেলে রেখে এরপর অভ্র ট্রাফিক পুলিশকে হ্যান্ড মাইকটি হাতে নেয়। প্রথমে উত্তর পাশে যে পাশ দিয়ে অ্যাম্বুলেন্স আসছিল সেই পাশ ছেড়ে দেয় যাওয়ার জন্য। এক এক করে গাড়িগুলো চলে যায়। ট্রাফিক পুলিশকে সাকিবরা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। অভ্র তাকে ছাড়িয়ে দেয়। তারপর মাইক হাতে নিয়ে বলে, আপনারা হলেন দেশের জনগণ। সবাই ব্যস্ততা নিয়ে বাড়ি থেকে বের হয়, কিন্তু কিছু মানুষ এমন ঝামেলা করে। আমরা যদি এক হয়ে খারাপদের রুখে দিই, তাহলে পুলিশদের দরকার নেই। আমরা সবাই একসাথে ঝামেলার মোকাবেলা করব। আসুন এক হই। এরপর ট্রাফিক পুলিশ এসে নিজেদের দায়িত্ব পালন করে। সেই কালো গাড়িটা চলে যায় সেখান থেকে। অভ্ররা ট্যাক্সির কাছে আসে। অ্যাম্বুলেন্সে সেই বৃদ্ধ লোকটি অভ্রকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বলল, বাবা, তুমি না থাকলে আজকে যে কি হতো। তুমি সাক্ষাৎ আল্লাহর দূত, তোমাকে আল্লাহ ভালো করবে। আসি বাবা। চিন্তা নাই চাচা, জলদি বৌমাকে নিয়ে হাসপাতালে যান। সিয়াম তার বাবার ট্যাক্সি চালাতে যাবে, তখনই অভ্র বলে, যা পিছনে, আমার এমন কাজ করতে ভালো লাগে। ট্যাক্সি চলছে। নেহাল অভ্রকে বলল, মামা জলদি চালা, অনেক দেরি হয়ে গেছে, আর 10 মিনিটের ভিতরে পৌঁছাতে হবে, না হলে ক্লাসে ঢুকতে দিবে না। আজ আর যাবো না ভার্সিটিতে। ও হ্যাঁ শোন, ভার্সিটির কেউ তো জানে না আবার বাবার পরিচয়। কাউকে কিছু বলবি না কখনো। বলবি যে মধ্যবিত্ত পরিবারের ছেলে, বা বলবি ট্যাক্সি চালকের ছেলে। সিয়ামের বাবাকে দেখিয়ে দিব, বলবো ওটাই আমার বাবা। তুই পারিসও বটে। আচ্ছা চল ভার্সিটিতে, দেখি কাহিনী কি। অভ্র আর কোনো কথা বলল না। সে তার মতো ট্যাক্সি চালিয়ে ভার্সিটির ভেতরে আসলো। গাড়ি থেকে নেমে ভার্সিটির একটা বসার জায়গাতে এসে বসলো। সেখানে ওদের সব বন্ধুরাও আছে। অভ্র যখন ট্যাক্সির ড্রাইভিং সিটে থেকে নামছিল, তখনই চোখ পড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই কালো গাড়িটায়। অভ্র তেমন পাত্তা দেয় না, বন্ধুদের কাছে এসে বলে, কি ব্যাপার, তোরা আজকে ক্লাসে গেলি না? না রে, আজকে ক্লাস করতে ইচ্ছা করেনি। তোরা নেই তাই ভালো লাগে। বাপ রে, কত প্রেম রে। বহুত প্রেম। কিন্তু তোরা। অভ্রের ফোন আসে একটা। অভ্র ফোনের স্ক্রিনে তাকিয়ে কিছু সময়, তারপর ফোনটা কেটে দিয়ে বলে, ওই তোরা থাক, আজকে ক্লাস করব না, আবার যেতে হবে। কোথায় যাবি? অভ্র চুপ হয়ে যায়। কয়েক সেকেন্ড পর বলে, বাড়িতে না, বাবার অফিস। না মানে বাবার মেডিসিন নিতে হবে, তাই ফার্মেসিতে যাব। তোরা থাক। অভ্র আর দাঁড়ালো না,
দ্রুত ভার্সিটি থেকে বের হয়ে চলে আসে। কালো দামি গাড়ি থেকে একটা মেয়ে নামলো, গায়ে কালো ওয়েস্টার্ন থ্রি পিস পরা। আধুনিকতায় বিদেশি ভাব দেওয়া হয়েছে থ্রি পিসটাতে। বেশ সুন্দর মানিয়েছে মেয়েটাকে। মেয়েটার নাম অনুহি। অনুহি গাড়ি থেকে নামতেই পুরো ভার্সিটির সব ছেলে মেয়ে হা করে সেই দিকেই তাকিয়ে আছে। অনুহি সবার চাহনি টের পেয়ে মুচকি হাসে। ভার্সিটিতে আজকে নতুন এসেছে সে। অনুহির বাবা হলো এই ভার্সিটির চেয়ারম্যান, আবার প্রিন্সিপালের ভাগ্নে। তাই অনুহির এখানে আসাটা বিরাট বিষয় না। অনুহি কারো দিকে না তাকিয়ে এগিয়ে যেতে থাকে। নিহালের সামনে এসে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার, তোমরা এখানে কেন? ক্লাস ফাঁকি দিচ্ছ? কে আপনি? আচ্ছা, ঝাড়ি মারা হচ্ছে। ওয়েট। অনুহি চলে যায় সেখান থেকে। সোজা গিয়ে প্রিন্সিপালের রুমে প্রবেশ করে। ঘন্টা বেজে ওঠে। নিহাল বলে, ওই সেকেন্ড ক্লাস তো সোলেমান স্যারের, চল জলদি। তখনই জান্নাত বলে, উনি তো নেই, তাহলে ক্লাস করবে কিভাবে? তবুও ওরা সবাই একসাথে ক্লাসে এসে বসে। 5 মিনিট পর প্রিন্সিপাল স্যার নিহালদের রুমে প্রবেশ করে। স্যার এসেই বলে, স্টুডেন্টস, তোমাদের কেমিস্ট্রি টিচার রিটায়ার্ড করেছে কয়েক সপ্তাহ হলো। তোমাদের জন্য নতুন টিচার এসেছে। কই অনুহি, ভিতরে আসো। অনুহি ভেতরে আসলো। ম্যামকে দেখে সবাই দাঁড়িয়ে যায়। অনুহি তাহলে ভার্সিটির ম্যাম? প্রিন্সিপাল স্যার অনুহিকে পরিচয় করিয়ে দেয়। স্যার চলে যেতেই অনুহি সবার উদ্দেশ্যে বলে, আজকে থেকে তোমাদের টিচার আমি। সুন্দর ভেবে আমাকে কোমল মনে করো না। আমার কাছে বেয়াদবির কোনো ক্ষমা নেই। ঠিক আছে ম্যাম, তবে আপনি একটু বেশি সুন্দর। ইচ্ছা করছে প্রপোজ করি। তন্ময় হলো ক্লাসের দুষ্টু ছেলে। তন্ময়ের কথা শুনে সবাই হাসতে থাকে, কিন্তু অনুহি সবাইকে অবাক করে দিয়ে তন্ময়ের কাছে এসে কান টেনে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দেয়। এত বড় একটা ছেলে, অথচ ম্যামের হাতে চর খেয়েছে। সবাই বুঝে যায় ম্যাম তেমন সুবিধার না, যেমন সুন্দর তেমন ডেঞ্জারাসও। সবাই চুপচাপ বসে থাকে। তন্ময়কে ইচ্ছে মতো বকাঝকা দিয়ে কান ধরে দাঁড় করিয়ে দেয়। ম্যাম এতক্ষণ তার পরিচয়ের সাথে তার বাবার পরিচয়টাও দিয়ে দিয়েছে। এই জন্য আর কেউ কোনো টু শব্দ করার সাহস পেল না। অনুহি ক্লাস নিতে থাকে। 1 মাস কেটে যায়। 1 মাসে অভ্রের কোনো খোঁজই নেই। ফোন দিলে অফ দেখায়। নেহাল অবশ্য একবার অভ্রের বাড়িতে গিয়েছিল, কিন্তু সেখানে অভ্রের কোনো খোঁজ পায়নি। অভ্রের মা জানায় অভ্র গ্রামে গিয়েছে, এই জন্য নেহাল আর আসেনি। মাসখানেক পর অভ্র বাড়িতে আসে। পরদিন ভার্সিটিতে যাওয়ার জন্য বের হয় সে। ভার্সিটির রাস্তায় আসতেই চোখ যায় অনুহির দিকে। রাস্তার পাশের দোকান থেকে দাঁড়িয়ে আইসক্রিম কিনছে। অভ্র সেদিকে যায়। দোকানের ভেতরে ঢুকতে যাবে, তখনই অনুহি ঘোরে। আর সে সময় অনুহির হাত থেকে আইসক্রিম অভ্রের শার্টে গিয়ে লাগে। অভ্র অনুহিকে দেখে বলে, কানা নাকি? যদিও দিনে দুপুরে যারা কালা চশমা চোখে দিয়ে ঘোরে তারা মনে হয় কানাই হয়। ইস, দাঁত ব্রাশ না করে খাওয়া আইসক্রিমটা আমার নতুন শার্টে লাগলো। দেখ, আজকে যে উঠেই এইরকম কারো মুখ দেখবো। ধুর। এই নাম কি তোর? বাসা কোথায়? চিনিস আমাকে? অনুহির কথা শুনি অভ্র তো হা হয়ে যায়। কি সাংঘাতিক মেয়ে, ডিরেক্ট তুই তুকারি করছে। কি সাহস রে মেয়েটার! অভ্র চমকে গিয়েছে। তবে অভ্রের মনে শয়তানি কাজ করছে। মেয়েটার ফর্সা মুখটা একদম লাল হয়ে গেছে। অভ্র বলে, আর রাখবেন না, আমি তো আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি। ইস, কি সুন্দর কিউট পরি। এই তোর সাহস তো বড্ড বেশি। রাস্তায় দাঁড়িয়ে কিস করছিস? কি সুন্দর ঠোঁট নাড়িয়ে কথা বলা, কি সুন্দর চাহনি, জাস্ট প্রেমে পড়ার মতো। আমি কিন্তু ক্রাশ খেয়ে ফেললাম। অনুহি আর দাঁড়ালো না, রাগ করে চলে যেতে থাকে। অভ্র পেছন থেকে জোরে জোরে বলে, সুন্দরী পাপা কাপড়ি, আপকা নাম তো বাতাও। অনুহি তাকালো না। পেছনে অভ্র হাসতে থাকে। তখনই ওর বন্ধুগুলো একসাথে এসে ঘিরে ধরে অভ্রকে। অভ্রকে কিছু বলতে যাবে, তখনই সেখানে তিন্নি এসে হাজির। তিন্নিকে দেখে অভ্র চমকে যায়। আমতা আমতা করতে করতে থাকে। তিন্নি বলে, অভ্র, তুমি এখানে? আমি তোমাকে কতদিন ধরে খুঁজেছি, তুমি একটা পচা। মেয়েটার কথা শুনে অভ্র মুচকিয়ে হাসলো। মেয়েটা আদুরে ভয়েস, কথা বলার ধারণও আদরে, যাকে বলে ঢঙ্গি। তিনি একদম ঢং করে স্টাইল মেরে কথা বলে। তিন্নিকে দেখে অভ্র ঘাবড়ে যায়। মেয়েটা জুনিয়র ওদের থেকে, তবুও তিনি সবসময় অভ্রদের সাথেই থাকে। এখানে থাকার পেছনে একটা কারণ আছে। তিনি হলো আদুরে, বড়লোক ঘরের একটা মেয়ে।
কথা বলার ধরন বেশ স্টাইল মেরে ঢং করে বলবে। এই মেয়েকেই বন্ধুদের পাল্লায় পড়ে অভ্র ফ্ল্যাট করেছিল, কিন্তু সেটা যে অভ্রের কপাল শনি ডেকে আনবে কে জানে। অভ্র জানতো না এই তিন্নি যাকে পছন্দ করবে তার গায়ে পড়ে চলবে। অভ্র এখন তিন্নিকে দেখলে ভয়ে দৌড়ে পালায়। ওই তোরা ক্লাসে যা, আজকে যাব না আমি। 1 মাস পরে আসলি, এখনই এমন করিস? চল ক্লাসে। না রে, কাজ আছে। আজকে ক্লাস করবে না এই তিন্নির জন্য। ভার্সিটিতে থাকলে তিন্নি অনেক বেশি চালাবে। সমস্যা আছে অভ্রের। তিনি অনেকবার ডাকলো অভ্রকে, অভ্র আর না দাঁড়িয়ে দ্রুত চলে আসে। পরদিন অভ্র ভার্সিটিতে আসে, কিন্তু ওর বন্ধুদের এখনও দেখেনি। সে একা বসে আছে। হঠাৎ গতকালকে সেই মেয়েটাকে দেখতে পায় অভ্র। অভ্র মেয়েটাকে দেখে সামনে আসে। মেয়েটা চমকে যায়, এই ছেলে বারবার কেন তার সামনেই পড়ছে। অনুহি কপাল কুঁচকে তাকায় অভ্রের দিকে। কি সমস্যা? হুটার সামনে এসে দাঁড়াস কেন? বেয়াদব ছেলে, দেখে তো ভদ্র মনে হয়, ভিতরে ভিতরে একটা টিচার তুই। আমার কোনো মানুষ ভাল লাগে না, তোমারই ভাল লাগছে, কারণ তুমি তো মানুষ নও, সাক্ষাৎ একটা পরী। আমি তো পরীর প্রেমে পড়ে গেলাম। কি? ওই তুই চিনিস আমাকে? আমি তোকে কি করতে পারি সেটা কি তোর ধারণা আছে কোনো? বিয়ে করবেন, বাচ্চা নেবেন নাকি? ইস, কি দূরদর্শী চিন্তা। আচ্ছা, আমার কোনো সমস্যা নেই। তোকে আমি। অভ্র ভয়ে সরে আসে, না হলে অনহি একটা চর অভ্রের গালের উপরে বসিয়ে দিত। অনহি আর দাঁড়ায় না। বেয়াদব ছেলের সাথে কথা বলার একদমই ইচ্ছে নেই অনহির, যে জন্য দ্রুত হেঁটে চলে যায় অনহি। একবার ভাবলো তার বাবাকে ফোন করবে, পরে ভাবলো না থাক, এটা তার বিষয়। অভ্র অনুহির পেছনে থেকে কি যেন বলতে যাবে, তখনই ওর ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নেওয়ার আগে অনুহির দিকে তাকিয়ে বলল, শোনো মেয়ে, সত্যি সত্যি তোমাকে আমার ভালো লেগেছে। এই প্রথম আমি কোনো মেয়ের প্রেমে পড়লাম। তোমাকে তো আমার চাই, কিন্তু মেয়েটা কোন ইয়ার? ফার্স্ট ইয়ার তো হবে না, তাহলে লাস্ট ইয়ার? আমাদের ক্লাসে তো কখনো দেখিনি। যাই হোক, মেয়েটাকে আমার লাগবেই, প্রেমে পড়ে গিয়েছি। অভ্র ফোনের দিকে তাকায়। রিয়াদ সাহেব ফোন করেছে। অভ্র ওনার ফোনে বিরক্ত, রিসিভ না করে কেটে দেয়। আজকে ওর ক্লাস করা হবে না। সে দ্রুত ভার্সিটি থেকে বের হয়। নিহালরা এক এক করে ভার্সিটিতে আসে, অভ্রের জন্য অপেক্ষা করে, কিন্তু অভ্র আসে না। আজকেও তারা ক্লাসে আসে। প্রতিদিন ম্যাডামের ঝাড়ি আর বকাঝকা খেয়েই ওদের ক্লাস পার হয়। 2 দিন পর ভার্সিটিতে আসছে অভ্র। রিমি, নেহাল, সিয়াম, জান্নাত, রাকিব, হাসি, শাকিল বসে আড্ডা দিচ্ছে। অভ্রের সোজা গিয়ে তাদের সাথে জয়েন করে। নেহাল বলে, বাপরে, আজকে কি আমাশার চাঁদ উঠলো নাকি? না রে, আজকে সত্যিই আমি এসেছি। তা কেন এসেছেন স্যার? সত্যি বলবো? হ্যাঁ বল। আমি প্রেমে পড়েছি রে। টিট দেখুনি, বাট তিন্নির প্রেমে পড়লে নো টিট। আরে তিন্নির প্রেমে না, একটা নতুন মেয়ে, আমি জানি না কোন ক্লাস। উফ, দেখলেই পাগল হয়ে যাই আমি। তার আগে বল, এই কয়দিন ভার্সিটি আসিসনি কেন? নতুন টিচার আসছে, তোর কোনো পাত্তা নেই? একটু মামার বাড়ি গিয়েছিলাম। নেহাল তো বাড়িতে গিয়েছিল। মা তোকে বলেনি? মামার কোনো মেয়ে আছে নিশ্চয়ই, না হলে তুই বাড়ি ছেড়ে অন্য জায়গায় বেশি দিন থাকবি না। হুর, চুপ থাক শয়তানের হাড্ডিরা। এইদিকে আমি খুঁজছি সেই মেয়েটাকে। আসিস মামাতো বোনকে নিয়ে। শর্তরা তা বস, কেমন মেয়ে সে? এমন একটা মেয়ে যেন স্বপ্নেই মানায়। সে যেন একটা পরী। কালো রঙের কাপড় পরে আছে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে কালো রঙের চুড়ি, চুলগুলো খোলা, যেন একটা ঔরপ্রসা। ভুল করে পৃথিবীতে চলে এসেছে, কিন্তু দুঃখের বিষয় তার সাথে কথা বলে বুঝলাম পুরাই সাপের মতো ফোঁস করে ওঠে। অভ্রের কথা শুনে সবাই হা হা করে হাসলো। অভ্র টেরা চোখে তাকায়। ওদের হাসি অভ্রের একদমই সহ্য হচ্ছে না। মেজাজ খারাপ করে অভ্র বলে, এই একদম হাসবি না, তোদের হাসি বিরক্ত লাগছে। তোর দিনে দুপুরে স্বপ্ন দেখা হবে, কল্পনাতেও এমন মেয়ে দেখবি, বাস্তবে প্রেম করতে পারবি না, আর এমন মেয়েও দেখবি না। আরে সত্যিই দেখেছি মেয়েটা এই ভার্সিটির। আমি কথা বলেছি মেয়েটার সাথে, কিন্তু আজকে দেখছি না কেন। আর তাছাড়া আমি ওই মেয়েকে পেলে প্রেম না, বিয়েও করব।
ওরা সবাই কথা বলছে, হঠাৎ কতগুলো বাইক আসে ভার্সিটিতে। ভার্সিটির ছাত্র নেতা রাজ প্রবেশ করেছে, তবে রাজের পেছনে ছেলেগুলো দেখে অভ্র অবাক হয়, সাথে চমকে ওঠে। কারণ সেই দিন রাস্তায় জ্যামে যে ছেলেগুলোকে অভ্র পিটিয়েছিল, সেই ছেলেগুলো রাজের সাথেই আছে। অভ্র নিজেকে আড়াল করে, আবার ঝামেলা হোক অভ্র সেটা চায় না। রাজরা তাদের মতো করে ক্যান্টিনে চলে যায়। অভ্র যেন কিছুটা হাঁপ ছেড়ে বাঁচে। সে ভার্সিটির ভেতরে কোনো ঝামেলা চায় না। সিয়াম বলে, তুই বুড়ো হয়ে যাবি, কিন্তু তোর সময় হবে না, আর এমন মেয়েও পাবি না। আবার সবাই হা হা করে হাসতে লাগলো, কিন্তু অভ্র জানে এমন মেয়ে আছে। নেহাল আরো টিটকারি করে বলে, ভাই দিনে দুপুরে স্বপ্ন দেখা বাদ দে, আর এসব কল্পনা যদি সত্যি হয় তাহলে আমি যে কত সন্তানের বাবা হতাম আল্লাহ জানেন। নিহালের কথা শুনে আবার সবাই হাহা করে হাসতে লাগলো। ওদের হাসি অসহ্য লাগছে অভ্রের, তাই পেছনে ঘুরে হাঁটতে যাবে, তখনই একটা মেয়ের উপরে পড়ে গেল অভ্র। অভ্র চিৎকার করে বলে, ওই কানা নাকি? কোন কানারে? চোখে দেখে না, এসে সোজা ধাক্কা দিস। অভ্র বুঝতে পারে এটা কোনো মেয়ে হবে। অভ্র মেয়েটার মুখের দিকে তাকায়। অভ্র মেয়েটার দিকে অপলো দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে এইটা তো সেই মেয়ে যাকে দেখার জন্য অভ্র আজ সকাল সকাল ভার্সিটিতে এসেছে। অভ্র চোখ সরছেই না মেয়েটার দিক থেকে। মেয়ে তো নয়, যেন একটা হুর। অভ্র পড়বে না পড়লো সেই অনহির ওপরেই, যার ওপরে অভ্র এমনিতেই প্রেমে পড়েছে। তার উপর আবার মেয়েটা অভ্রকে ঝামেলা মনে করে। কি যে হবে কে জানে। অভ্রকে অনহি এক ধাক্কা দিয়ে নিজের ওপর থেকে উঠে দাঁড়ায়। অনহিও দেরি করে না, সেই মাটি থেকে সোজা উঠে দাঁড়ালো অভ্রের সামনে। অনহি উঠে দাঁড়াতেই কোনো দিকে না তাকিয়ে অভ্রের গালে ঠাস করে দুটো চর বসিয়ে দেয়। অভ্র সহ বাকি সবাই হা করে অনহির দিকে তাকিয়ে আছে। ঘটনা এমন দ্রুত ঘটবে বুঝতেই পারেনি অভ্র। অভ্র অনহির দিকেই তাকিয়ে আছে, গালে হাত দিয়ে অনহি চর মেরে থামানা চিৎকার করে বলে, বেয়াদব ছেলে, তোর মা বাবা তোকে শিক্ষা দেয়নি কখনো? মেয়েদের দেখলে মেয়েদের উপর পড়তে ইচ্ছে করে তুই আমার সাথে এমন করেছিস। তোকে আমি কে কার কথা শুনেছে? অভ্র তো অনহিকে দেখতে ব্যস্ত, অপলক দৃষ্টিতে অনহিকে দেখছে। সে কি সুন্দর, চোখের পাপড়ি ফেলে গোল গোল টেনে নাকটা ফুলিয়ে টেরা চোখে তাকিয়ে আঙ্গুল নাচিয়ে বকা দিচ্ছে অভ্রকে। অভ্র একদম সরাসরি অনহির প্রেমে পড়ে গেছে। উফ কি রাগী লুকের চাহনি মেয়েটার, একদম যেন সুন্দরের দেবী। সামনে দাঁড়ানো অভ্র যে থেকে চোখের পলক না ফেলে দেখছে, সেটা অনহি অনেক পরেই বুঝতে পারে। সেজন্য আর না বকে আরো একটা গালে চর বসিয়ে ঝাড়ি মেরে বলে, বেয়াদব। অনহি আর সেখানে দাঁড়িয়ে থাকে না, গটগট পায়ে হেঁটে সেখান থেকে চলে গেল। অভ্রের তখনও যেন ঘোর কাটেনি। অনহি চর খেয়ে সে কোমল স্পর্শ মনে করে কল্পনাতে অনহিকে নিয়ে ভেসে চলেছে। অনহি যখন চলে যায়, অভ্র ঘুরে অনহি চলে যাওয়ার দিকেই তাকিয়েই থাকে। চারপাশে কি হচ্ছে, কতজন ওর দিকে তাকাচ্ছে, সেসবের কোনো দিক খেয়াল নেই অভ্রের। থাকবে কি করে? অভ্র তো অনহিকে দেখে এখন তাকে নিয়ে কল্পনা করতে ব্যস্ত। অভ্র অনহিকে নিয়ে ভাবছে আর মিটিমিটি করে হাসছে। নেহালের জোরে ধাক্কা দেওয়াতে বাস্তবে ফিরল সে। অভ্র বেশ বিরক্ত হয়েই বলল, কি হয়েছে? এভাবে ধাক্কা দিচ্ছিস কেন? দূর, দিলি তো কল্পনাটা নষ্ট করে। যাক তুই তাহলে বেঁচে আছিস, আমি তো ভাবলাম তুই পটল তুলে নিয়েছিস চর খেয়ে। পটল তুললে তো ভালোই হতো, ফিরি ফিরি বিরিয়ানি খেতে পারতাম। আঙ্কেলকে বলতাম অভ্র পটল তোলার সময় বলে গিয়েছে শ্রাদ্ধে বিরিয়ানি দিতে। চুপ কর হারামিরা, তোরা বন্ধু নাকি শত্রু? বেঁচে থাকতেও মেরে ফেলছিস আমাকে। যাই হোক, মেয়েটা কেড়ে, মানে এই মেয়েকে প্রথম দেখতেই প্রেমে পড়ে গিয়েছিলাম, যাকে বলে লাভ অ্যান্ড ফার্স্ট সাইট। এই মেয়ের গল্পই তো করছিলাম আমি। শালা তুই আর মেয়ে পেলি না কেন? তোকে না বলছি নতুন কেমিস্ট্রি টিচার আসছে? শালা এটা আমাদের সেই নতুন ম্যাডাম, মানে নতুন টিচার। কি বলিস? এই মুহূর্তে অভ্রের মন খারাপ হয়ে গেল, কিন্তু অনহি দেখতে সিনিয়রের তেমন লাগে না, মনে হয় যেন অল্প বয়সী। তবে অভ্রের থেকে 3 বছরের বড় হবে। তবু অভ্র তো তার প্রেমে পড়ে গিয়েছে। অভ্রর চেহারাতে মন খারাপের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সেটা বুঝতে পেরে মায়া বলল, ইস বেচারা, প্রেম করার আগেই ছ্যাঁকা খেলো, চল ছ্যাঁকার পার্টি দিবি।
মায়ার কথা শুনে আবার সবাই হো হো করে হেসে উঠল। অভ্রের মেজাজ একদমই খারাপ হয়ে গেছে। রাগ নিয়ে জিদ করে বলল, তোরা হাসবি না বলে দিলাম। হাসবো। হাসবি না, দেখবি এই ম্যামকেই বিয়ে করব, এই রাগী ম্যামকেই আমি আবার বউ করব। চ্যালেঞ্জ, যা। হ্যাঁ, কি বলিস? সত্যি বলছি। পারবি না, তোমার খালি বড় বয়সে বুজরোগী, হা হা। তোদের হাসি দেখে মনে হচ্ছে কুত্তার কুত্তি ঘেউ ঘেউ করছে। সর সামনে থেকে, মেজাজ খারাপ করে দিলি। আমাকে তো চিনিস না, ওই ম্যামকে আমি 48 তবে দেখাবো। তার জন্য যদি রোজ দুটো করে চর খেতে হয় তবুও সর তোরা। অভ্র কথাগুলো বলে রাগ করে চলে আসে। একটু পর ওর বন্ধুরাও আসলো ক্লাসে। রাজ প্রিন্সিপালের রুমে বসে আছে। রাজের হাতে পায়ে কিছুটা ব্যান্ডেজ। রাজের বাবা এখানকার এমপি, আর রাজ হলো ইউনিভার্সিটির নেতা। রাজ টাকা ভর্তি দুটো কালো ব্যাগ প্রিন্সিপালের টেবিলের উপরে রাখলো। তারপর বলে, স্যার, আমি গোপনে কাজ করলে কেউ ধরতে পারবে না, তবু আপনাকে টাকার অফার করছি। আমি ভার্সিটিতে ড্রাগস বিক্রি করতে চাই। বড়লোক ছেলে মেয়েরা আছে যাদের বাবা মা ব্যস্ত, সন্তানদের সময় দেয় না, আমি তাদের কাছে আমার ড্রাগস সরিয়ে দিতে চাই। টাকাগুলো দিচ্ছি মুখ বন্ধ রাখার জন্য। আমি চাই না পুলিশ এসে খোঁজ করে আমাকে বের করুক, এর জন্য মুখ বন্ধ রাখবেন। রাজ, সামনে থেকে যাও, আমি কিন্তু এক্ষুনি তোমাকে পুলিশে দেব। পুলিশ? আপনার একটা মেয়ে গার্লস স্কুলে পড়ে, জানেন তো নিশ্চয়ই। সেই মেয়েকে তুলে নিয়ে তাকে কতজন মিলে ধর্ষণ করব সেটা আপনি কল্পনাও ভাবতে পারবেন না। তারপর ওই মেয়েকে দিয়ে বড় বড় ড্রাগস ডিলারের কাছে শরীর দিয়ে ব্যবসা করব। কচি বাচ্চা মেয়ে সবে টেনে পড়ে, ব্যবসাটা দারুণ হবে। তুই একটা অমানুষ, তোর মন তো অমানুষ ছেলে কারোর যেন না হয়। আমার মেয়ের দিকে নজর দিবি না, চলে যা। চলে তো যাবই, তবে অফার আছে। ভাবেন কি করবেন? আমি পরশু আবার আসবো। রাজ কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। প্রিন্সিপাল মামুন সাহেব কান্না করে দেয়। না পারছে অন্যায়কে মেনে নিতে, না পারছে বারণ করতে। অভ্র পাশে বসে ওর বন্ধুরা আবার অভ্রকে নিয়ে হাসতে থাকে। অভ্র রেগে বলে, শোন, এভাবে হাসিস তো তোরা সব কয়টা প্রেম করিস। তোদের বিএফ আর জিএফ এর কাছে কল করে কিন্তু বলবো তোরা অন্য মেয়ে ছেলেদের সাথে কথা বলিস। রেস্টুরেন্টে যাস, তারপর বুঝবি কি হবে। অভ্রের কাছে এটা শুনে চমকে ওঠে নিহাল, কারণ ওরা জানে ওদের মানুষগুলো অভ্রকে অনেক বিলিভ করে। নিহাল এসে বলে, শালা তুই বহুত হারামি, যা হাসবো না। তাহলে খাওয়াবি চল, মুখ বন্ধ রাখার জন্য সবাই ক্যান্টিনে খাওয়াবি। হারামি চল। যখনই উঠে বাইরে যাবে ওরা তখনই অনহি ম্যাম ক্লাসে প্রবেশ করে। ওদেরকে সামনে দেখেই অনহি বলল, তোমরা কোথায় যাচ্ছ? বলেছি না আমার ক্লাসে ভালো না লাগলে চলে যাবা, কিন্তু আমার আসার আগে আর যারা অনুপস্থিত থাকবে তাদের এক্সামের সময় খাতা আমার কাছে তো আসবে, তখন বুঝবে ফেল কাকে বলে। আসলে ম্যাম একটু ক্যান্টিনে যাচ্ছিলাম। 11টা বাজে, সকাল খেয়ে আসো নাই? ক্লাসের সময় কিসের ক্যান্টিন? হ্যাঁ এসেছি। তবে তবে কি? এই যে অব্বরের জন্য যাচ্ছিলাম। অব্রকে দেখি। অভ্র এতক্ষণ সবার পেছনে দাঁড়িয়েছিল। অনহি দেখি বলতেই সবাই অভ্রের সামনে থেকে সরে যায়। অভ্র তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর মাঝে মাঝে অনহিকে দেখছে। অনহি অভ্রকে দেখে রাগে মুখ লাল করে নিল। অভ্রে বা সরাসরি তাকিয়ে মুচকি হাসি দিল। অনহির রাগী চেহারাতে যেন ওনার সৌন্দর্য আরও বেড়ে যায়। অভ্র একটু সরে আসলো। অনহি রেগে বলে, এই শয়তান ছেলে, এই বদ ছেলেটা আমার ক্লাসে। ডিয়ার ম্যাম। অভ্র কথাটা বলে ম্যামের দিকে এগিয়ে যায়। খুব কাছে গিয়ে ফিসফিস করে অনহিকে বলে, বেশি রাখবেন না কিউট ম্যাম, রাগলে আপনার সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায়। ও ওই সময় যা লাগছে না আপনাকে, মানে মন চাচ্ছে একটা কিস করে দিই। কি? এই কি বললি তুই? অভ্র ভালো ছেলের মতো দৌড়ে নিজের বেঞ্চে গিয়ে বসলো। বাকিরা দৌড়ে এসে যে যার মতো বসে পড়লো। তারপর অভ্ররা যে যার মতো করে বেঞ্চে বসলো। অনহির মুখ লাল হয়ে আছে রাগে। রাগ হবারই কথা, ভয়ে কোনো ছেলে ওর সাথে কথা বলে না, আর সেই কিনা তার স্টুডেন্টের কাছে টিচ হচ্ছে। রাগে ওর পুরো শরীর চলছে, কিন্তু কিছু করার নেই। অনহি ক্লাস নিতে মনোযোগ দেয়। অনহির সামনে ফাঁকা জায়গাতে হেঁটে হেঁটে লেকচার দিচ্ছে। মাঝে মাঝে সবার দিকে নজর দিচ্ছেন তিনি। সবাই মনোযোগ দিয়ে লেকচার শুনছেন।
এক বা একাধিক ইলেকট্রন পরমাণু বা অণু সরিয়ে নিলে বা যোগ করলে আধাযুক্ত কণা তথা আয় সৃষ্টি করে। ধনাত্মক আয় ও ঋণাত্মক আয়ের সংযোগ সৃষ্টি হয় আধার নিরপেক্ষ লবণ। মূলত এটি ক্লোরিন বা সালফেট যৌগ। অনূহী আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু চোখটা হাটকে যায় অভ্রের দিকে। অভ্র অনূহীকে অপলকভাবে দেখছে। অনূহী আগেও নোটিস করেছে কয়েকবার যে তিনি পড়াচ্ছেন আর অভ্র তার দিকে হাঁ করে তাকিয়ে দেখছেন। এতে অনূহী বিরক্ত হচ্ছে, সেটা অনূহীকে দেখেই বোঝা যাচ্ছে। অনূহী আর সহ্য করতে না পেরে সোজা অভ্রের সামনে এসে দাঁড়ালেন। প্রচন্ড রাগ নিয়ে অনূহী বলল, ওই উঠে দাঁড়াও, এটা হচ্ছে কি? কোনটা ম্যাম? ক্লাসের সবাই ইতিপূর্বে তাদের দিকে তাকাচ্ছে। অভ্র সব দিক ভালো করে দেখে নেয়। অনূহীর রাগে নাক ফুলিয়ে বললেন, কোনটা মানে? তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আপনার দিকে? কখন? কিভাবে? আমি দেখেছি আমার দিকে তুমি সবসময় তাকিয়ে আছো। পড়া বলো, আমি কি বিষয়ে পড়াচ্ছিলাম বলো। ইয়ে মানে আসলে ম্যাম কি যেন পড়ছিলেন? শ্যাট আপ বেয়াদব ছেলে, পড়াশোনার নামে পাত্তা নেই, খালি পেদাবি করে বেড়াও। আবার কি দোষ ম্যাম? আমি তো একটা অপ্সরাকে দেখছিলাম, কি সুন্দর সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। গাল দুটো কত সুন্দর, দেখলেই যেন মনে হচ্ছে ছোট্ট করে চুমে দিয়ে বুকে জড়িয়ে নিই। এতটা সুন্দরী না হলেও পারতেন। আমার কোনো দোষ নেই, সব দোষ আপনার। অভ্রের কথা শুনে অনূহী রেগে পুরো বোম হয়ে গেছে। তবে ক্লাসে থাকা বাকি সব স্টুডেন্টরা একসাথে হেসে উঠল। ওদের উচ্চস্বরে হাসির শব্দে অনূহী আরো রেগে যায়। অনূহী এবার অনেক জোরে চিৎকার দিয়ে বলে, শ্যাট আপ! ফাজলামি হচ্ছে হ্যাঁ ক্লাসে? ক্লাসরুম নাকি সার্কাস স্টেজ? হাসি বন্ধ করে দেব সব কটার, গলা টিপে দেব বেয়াদবের দল। অনূহীর এমন চিৎকার শুনে পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেছে। মানে পুরো পিনপতন নীরবতা ভর করেছে। কেউ যেন নিঃশ্বাসও নিচ্ছে না এমন। অভ্র কিছুটা ভয় পায়, কিন্তু অনূহী থেমে নেই। অভ্রের আরো কাছে আসে। অভ্রের গালের দিকে ওনার নজর। অভ্র কিছু একটা বলতে যাবে, তার আগেই অনূহী ঠাস করে একটা কষে চড় দিয়ে বলল, এটা ক্লাস, আনন্দ বা মজা করার জায়গা না। আর স্টুডেন্ট স্টুডেন্টের মতো থাকবে। বেশি পাকনামি করলে তোমাদের ক্লাস থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে। অনূহী কথাগুলো বলে অভ্রের সামনে থেকে চলে গেল। অভ্র তার গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। বাম পাশের গালটাতে অভ্রের টনটন ব্যথা অনুভব হয়। সকালের থাপ্পড়ের থেকে এবারে থাপ্পড়টা জোরেই লেগেছে অভ্রের। ওরই ক্লাসরুম থেকে বের হয়ে যায়। এমন অবস্থাতে ক্লাস করানোর কোনো মানে নেই। অভ্র চারপাশে তাকায়। ক্লাসের সবাই ওর দিকে তাকিয়ে আছে। অভ্র কারো সাথে কোনো কথা না বলে ক্লাস থেকে বের হয়ে বাড়িতে চলে আসে। অনূহী বাড়িতে প্রবেশ করে। মেজাজ অনেক খারাপ হয়ে আছে। ব্যাগটা সোফাতে ছুঁড়ে দেয়। ওর বাবা যে সামনেই বসা ছিল খেয়াল করেনি অনূহী। ব্যাগটা ছুঁড়ে মারতেই ওর বাবা মিস্টার নাহিদ সাহেব খাবারের প্লেটটা সরিয়ে অনূহীকে বলে, কি হলো অনু, মেজাজ খারাপ নাকি? হাই আল্লাহ, বাবা বাসাতে? নাম মানে বাবা, তুমি আজকে অফিসে যাওনি? তুই হঠাৎ এভাবে এলি যে? আরে বলো না বাবা, লাস্ট ইয়ারের ক্লাসে একটা ছেলে একটু ডিস্টার্ব করে, তাই মেজাজ খারাপ। কি? কবে থেকে? কিভাবে? কি বলে? বাবা উত্তেজিত হও কেন? আমি সামলে নেব, চিন্তা করো না। স্টুডেন্ট তো হয়, আমি টিচার, সো আমাকে এইসব সামলাতে দাও। না না, বেশি ঝামেলা হলে বল, আমি ছেলেটাকে তুলে নিয়ে আসছি। নাম কি? দেখতে কেমন বল? আরে বেশি সমস্যা হলে তোমাকে সবটা বলবো। এমন করলে কিন্তু ভার্সিটি যাব না আমি। আচ্ছা আচ্ছা, কিছু বলছি না, যা এখন ফ্রেশ হয়ে খেতে বস। অনূহী চলে যায় সেখান থেকে। নাহিদ সাহেব ফোন করে অনূহী চলে যায় সেখান থেকে। নাহিদ সাহেব ফোন বের করে। ওর সবচাইতে প্রিয় পছন্দের লোককেই কল করে। ফোন রিসিভ করতেই নাহিদ সাহেব বলে, আমার মেয়েকে একটা ছেলে ডিস্টার্ব করে, খোঁজ নাও তো ছেলেটাকে। নাহিদ সাহেব ফোন কেটে দেয়। তারপর অভ্র বাড়িতে আসে। গালে এখনো অনূহী চরের দাগ পড়ে আছে। ভেতরে ঢুকেই ওর মাকে সামনে দেখতে পায় অভ্র। চমকে ওঠে, সাথে সাথে গালে হাত দেয় অভ্র। মা কণা বেগম বলে, কি ব্যাপার, আজ এত জলদি বাসায়? গালে হাত দিয়ে রেখেছিস কেন? ক্লাস করতে ইচ্ছে করছিল না, আর একটু দাঁতে ব্যথা করছিল তো তাই। আচ্ছা এদিকে আয়, আদা লাগিয়ে দি। না মা থাক, আমি সহ্য করতে পারছি। আরে আয় বলছি। অভ্র কোনো রকম তার মাকে কাটিয়ে সিঁড়িতে উঠবে,
তখন এমন সময় ওর ভাবি তানিয়ার সাথে ধাক্কা খায়, আর ধাক্কা খাওয়ার কারণে অভ্র তার গাল থেকে হাত সরাতে বাধ্য হয়। তানিয়া কিছু বলতে যাবে তার আগেই দ্রুত অভ্র নিজের রুমে চলে আসলো। মনে মনে বলে, যাক বাবা, কেউ তো আর চরের কারণে গালে আঙ্গুলের চাপটা দেখেনি। দরজা আটকে বিছানায় বসে। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। অভ্র বলে, কে? দরজা খুলো ছোট সাহেব। ও ভাবি, কিন্তু আমি তো এখন বিজি। তোমার গালে আঙুলের ছাপ, মাকে কি ডাকবো? তাহলে যাই। না না। দৌড়ে অভ্র এসে দরজা খুলে দিল। ভয়ে তানিয়ার দিকে তাকায় অভ্র। তানিয়া সরাসরি অভ্রের দিকে তাকিয়ে বলে, তোমার গালে থাপ্পড়ের দাগ। কে মারলো আমার আদরের দেবরটাকে? মশা মারতে গিয়ে এমন হয়েছে, মানে নেহাল এমন করছে। হুম, মিথ্যে বলো কেন? সত্যি বলো, না হলে মাকে গিয়ে বলবো, তিনি এসে দেখুক। কেমন? বলছি, তুমি না খালি ব্ল্যাকমেল করো। বেশি কথা না বলে কাজের কথা বলো। আমাদের নতুন ম্যামকে অনেক রাগিয়ে দিয়েছিলাম বলে ম্যাম থাপ্পড় দিয়েছে, একটু জোরেই মারছে, বাট নো প্রবলেম। ম্যাম? তাকে কিভাবে রাগালে? সেসব তোমার শুনতে হবে না, যাও এখন রুম থেকে। বুঝছি। তা তোমার ম্যাম দেখতে কেমন শুনি? রাগানোর সাথে ম্যামের চেহারার কি মিল? বলো বলছি। অনেক সুন্দরী। কেন? বুঝছি না, এমনিতেই জিজ্ঞেস করলাম। ওকে মলম দিয়ে দাও, ব্যথা থাকলে কমে যাবে। আর সমস্যা হলে ডাক দিও। আচ্ছা, কিন্তু মাকে বলিও না কিছু। ঘুষ দিতে হবে দেবর মশাই। আচ্ছা, দিব। তানিয়া মুচকি হেসে রুম থেকে চলে যায়। অভ্র যেন এবার হাঁপ ছেড়ে বাঁচে। মামুন সাহেব গাড়ি নিয়ে যাচ্ছেন। প্রিন্সিপাল মামুন সাহেব জোরে রোজ একই রাস্তা দিয়ে বাড়ি ফেরে। সামনের স্কুলে তার মেয়ে পড়ে। মেয়েকে রাস্তার পাশে দেখতে পায়। মামুন সাহেব এগিয়ে যায়। ঠিক তখনই দুটো বাইক এসে থামে সেখানে। হেলমেট খুলে একটা ছেলে, আর ছেলেটা হলো রাজ। রাজকে দেখেই মামুন ভয় পায়। তার মেয়ের সামনে এসে মেয়েটাকে টিচ করতে থাকে। মামুন সাহেব গাড়ি থেকে নেমে মেয়ের কাছে আসলো। মেয়েটা ভয়ে তার বাবার কাছে এসে দাঁড়ায়। রাজ বলে, কি ব্যাপার স্যার আপনি? ইয়েস, আর একটু দেরি করলে আপনার মেয়েকে তুলে নিয়ে যেতাম, লস হয়ে গেল রে। দেখো রাজ, তুমি কিন্তু বেয়াদবি অতিক্রম করে ফেলেছ। তোমাকে আমি পুলিশে দেব। পুলিশ? স্যার, থানাতে 1 কোটি টাকা দিয়ে আসছি, অফিসারের সাহস নেই আমাকে এসে ধরবে? দেখেন না কত খরচ, এত 1 কোটি টাকা চলে গেল, বিজনেস এখনও শুরুই করতে পারিনি আমি। জলদি করুন, আর একদিন সময় দিলাম, যান মেয়েকে নিয়ে বাড়ি চলে যান। রাজরা সেখান থেকে চলে যায়। মামুন সাহেব ভয় আর রাগি চোখে ওদের চলে যাওয়া দেখতে থাকে। দ্রুত মেয়েকে নিয়ে গাড়িতে ওঠে। জলদি গাড়ি চালিয়ে মেয়েকে বাড়িতে রেখে সোজা যেতে থাকে নাহিদ সাহেবের বাড়ির দিকে, যেখানে সবকিছু বলবে তিনি। ভার্সিটিতে সবাই বসে আছে। অভ্র ভয় পাচ্ছে তিন্নিকে নিয়ে। মেয়েটা যে ভার্সিটিতে আসছে না সেটা ওর জন্য অনেক ভালো, না হলে তিনি সবকিছুই নষ্ট করে দিত। অনহিকে এই হাবি যাবি বলে অভ্রের প্রেমের 12টা বাজিয়ে দিত। অভ্র পায়চারি করছে। ওই এত পায়চারি করস কেন? উফ, ম্যাম আসছে না রে। ম্যামের জন্য তো রাস্তায় অপেক্ষা করছি, না হলে ক্লাসে গিয়ে বসতাম। আসছে না কেন? কি ম্যাডামের জন্য? ওই তোরা থাকবি নাকি যাবি? আমি তো ভাই এর মধ্যে নেই। ম্যাডাম যে রাগী, অপমান যা করবে, আবার সাথে চর ফ্রি। আমি থাকবো না। আমরাও যাচ্ছি, থাক তুই। আরে শোন সবাই, কেউ যদি যাস তোদের খবর আছে। দোস্ত, ম্যাম আসছে, ওই যে দেখ গাড়ি থেকে নামলো। অভ্র তাকায় সেই দিকে। অনুকে আজ বেশ সুন্দর লাগছে। অনহির মনটা আজ অনেক ভালো, বেশ ফুরফুরে লাগছে অনহিকে। সে কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে থাকে। অভ্র সামনে এসে দাঁড়ায়। অভ্রকে দেখেই অনহির মেজাজ বেশ খারাপ হয়। তারপরেও নিজেকে শান্ত রাখে অভ্র বলে, ম্যাম, আপনি কি তেলাপোকা ভয় পান? না, কেন? ইস, সব লস হয়ে গেল। মানে? না মানে ভাবছিলাম আপনি যে রাগী, আমাদের বিয়ের পর আপনাকে তেলাপোকা দেখিয়ে ভয় দেখাবো, আর আপনি ভয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরবেন। ইস, কি রোমান্টিক দৃশ্য। কাউকে বলবো ভিডিও করে দিতে, তারপর ইনস্টাগ্রামে আপলোড দিব। কাপল গোলস করব আমরা। ওহ, কত স্বপ্ন। শ্যাট আপ বেয়াদব ছেলে। শোনো,
তুমি আমাকে চেনো না। আমি ভদ্রভাবে বলছি, আমাকে এসব বলো না। তোমার মতো এমন ফালতু ছেলে বহুত ঘুরেছে আমার পেছনে, তারা কিন্তু সেকেন্ড টাইম সামনে আসার সাহস পায়নি। তাই সাবধান করছি তোমাকে, স্টুডেন্ট হও তুমি আমার, আমি টিচার তোমার মায়ের মতোই হই, এসব করবে না আর। কি মা? ও আমাদের বাচ্চার মায়ের মতো, বাট মতো না, সরাসরি তো মা হবে। আচ্ছা, নো প্রবলেম। তোকে আমি অভ্র আবার সরে আসে, মুচকি হাসতে থাকে অভ্র। অনহি রেগে হাতটা শুরু করলো। অভ্র পেছন থেকে ডাক দিয়ে বলল, ম্যাম, আপনি রাগলে পুরো অগ্নিগিরির মতো সুন্দর লাগে। আমি ঝলসে যাচ্ছি, প্লিজ আমাকে একটু শীতল ভালোবাসা দিন। অনহি তাকালো না পেছনে, হনহন করে হেঁটে চলে গেল। অভ্রের বন্ধুরা সবাই পেছনে এসে দাঁড়ায়। অভ্র, কি শুরু করলি তুই? শেষমেশ ম্যাডামকে ভালোবেসে ফেললি? দোস্ত, প্রেম জিনিসটা অদ্ভুত রে। তোর নানির উপরেও যে কোনো বাচ্চা ছেলে প্রেমে পড়তে পারে, কোনো সংজ্ঞা নেই, কোনো কারণ নেই। চুপ কর কুত্তা, শেষমেশ আমার নানি। সর হারামি বদকথাকার। দোস্ত, মজা না। অনুহি ম্যাম কিন্তু যেমন তেমন টিচার নয়। বাবার টাকা আছে, সেজন্য যা ইচ্ছে করতে পারে। চুপ থাক, প্রেমে যেহেতু পড়েছি আমি তার পিছনে লেগে থাকবো, দেখব কত কি করতে পারে তিনি। চল ক্লাসে যাই। ম্যামের ক্লাস আজকে প্রথমে, আমার ওনার ক্লাস মিস দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা চল। সবাই একসাথে ক্লাসে আসতে থাকে। হঠাৎ একটা বাইক করে দুটো ছেলে সামনে এসে দাঁড়ায় অভ্রের। ছেলে দুটোকে চেনে অভ্র, ছেলেগুলো চেনে। বাইকে বসা সাকিব ছেলেটা বলল, তোকে তো আজকে 2 মাস ধরে খুঁজতেছি। তুই আমাদের রাস্তায় ফেলে পিটিয়েছিলিস, মনে আছে? আমাদের নেতা ছাড় পেয়েছে, তোকে খুঁজে পেয়েছি। এবার বুঝবি আমরা কি করতে পারি। মনে রাখিস, কখন কোন সময়ে কিডন্যাপ হয়ে যাবি নিজেও জানিস না। সাকিব কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। অভ্র মুচকি হাসে, যেন কিছুই হয়নি। বাকিরা ভয় পেলেও অভ্র কোনো পাত্তা না দিয়ে সোজা ক্লাসে এসে বসে। সবাই যে যার মতো বসে আছে, কিন্তু অভ্র একবার দরজার কাছে যায়, আরেকবার সিটে এসে বসে। কিছু সময় পর অনুহি ক্লাসে আসলো। ক্লাসে এসেই পড়ার বিষয়ে কথা বলতে থাকে, আর অভ্র গালে হাত দিয়ে এক দৃষ্টিতে অনুহিকে দেখে যাচ্ছে। অনুহির মেজাজ হারায়, রাগে চিল্লিয়ে বলে, ওই ছেলে, বেরিয়ে যাও ক্লাস থেকে। তোমাকে আমার ক্লাস করা লাগবে না, আউট। সবাই চুপ হয়ে গেছে, চমকে ওঠে ভয়ে অনেকে। কিন্তু অভ্র হাসি হাসি মুখে অনুহির দিকেই তাকিয়েছে। অনুহি আবার ঝাড়ি দিয়ে বলে, এই তোর সমস্যা কি? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে থাকলে তোর চোখ তুলে নেব বলে দিলাম। ম্যাম, আমার কোনো সমস্যা নেই। সমস্যা হলো ফারেনহাইট 491-তে একটা লাইন ছিল এমন, ইট ওয়াজ এ প্লেজার টু ব্রন। যদিও ভিন্ন কনটেক্সট, তারপরেও এই লাইনটা পড়ার সাথে সাথে ভালোবাসার কথা মাথায় আসতে বাধ্য হয় আমার। এই পৃথিবীতে ভালোবাসার মতো যে বড় আনন্দ কিছু নেই, আবার ভালোবাসার থেকে কষ্টেরও সম্ভবত কিছু নেই। ভালোবাসার সবচেয়ে বড় ব্লাড স্পট হলো আপনি কাকে ভালোবাসবেন বা ভালোবাসবেন না, সেইটা আপনার হাতে। কিন্তু আপনাকে কে ভালোবাসবে বা ভালোবাসবে না, ওইটা আপনার হাতে থাকবে না। সেক্ষেত্রে ওইটা আমার হাতে, বুঝলেন? ভালোবাসাই এই পৃথিবীর এমন এক ব্যবসা যেখানে আপনার সকল ইমোশন ইনভেস্টমেন্ট বিফলে যাবে। সব কিছু জেনেও আপনি ওইখানে ইমোশন ঢালতেই থাকবেন। ভালোবাসায় পৃথিবীর একমাত্র খেলা, যে খেলাতে নিশ্চিত হার জেনেও মাঠ থেকে উঠতে ইচ্ছে করে না, বরং নির্লজ্জের মতো আরেকটু খেলে যেতে ইচ্ছে করে। আফ্রিকার একটা প্রবাদ বলছে, ভালোবাসা এমন এক অত্যাচারী শাসক যে শাসকের হাত থেকে কেউ রক্ষা পায় না। ভালোবাসা নিয়ে সবচেয়ে সত্যি কথা আমি আর একটাও শুনি নাই। বিশ্বাস করেন? তাহলে আমার দোষ কোথায় বলেন? অভ্রের মুখে এত কথা শুনে অনহি চুপচাপ দাঁড়িয়ে রইল। অনহি ভেবেছিল অভ্র হয়তো ফালতু পড়াশোনা না পারা ছেলে, কিন্তু অভ্র যে দুষ্টু মার্কা ছেলে সে সব পারে। তবে অনহির ক্লাস করানোর আর ইচ্ছে নেই। সে ক্লাস থেকে বের হয়ে চলে যায়। তারপর, ভাই, আপনাকে জেল থেকে ছাড়ানোর জন্য আমরা যে অবরোধ করেছিলাম, সেই অবরোধে যে ছেলেটা আমাদের পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছিল, সেই ছেলেটাকে খুঁজে পেয়েছি। সে ভার্সিটিতে আসে। আজকে ওকে হুমকি দিয়ে আসছি। সাকিব রাজকে কল করে কথাগুলো বলল। সব শুনে রাজ বলল,
বাহ, ভালোই করেছিস। এরপর ছেলেকে পেলে পিটাবি, বাকিটা আমি দেখব। রাজ ফোন কেটে দেয়। মামুন সাহেব নাহিদকে কল করে। নাহিদকে বলে, ভাই, রাজ অনেক ঝামেলা করছে। সে চাচ্ছে পুরো ভার্সিটিতে ড্রাগস ছড়িয়ে দিতে সব স্টুডেন্টদের মধ্যে। আমাকে জানিয়েছে, আমি বারণ করেছি বলে টাকার অফার দিয়েছে, আবার অনুমতিও চাচ্ছে। আমি না করে দিছি। সে আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। ওর বাবা এমপি বলে আমার সাথে যা ইচ্ছা করছে। আপনি কিছু একটা করেন। আচ্ছা, আমি ভার্সিটিতে আসছি, এমপিকে ডেকে মিটিং করব একটা, দেখি রাজ কি করে। আচ্ছা ভাই, দ্রুত করেন, ওরা আমার মেয়েকে তুলে নিয়ে যাবে। নাহিদ ফোন কেটে দিল। এমপিকে কল করে মিটিংয়ের জন্য আসতে বলে দিল তিনি। অভ্র, নেহাল আর সিয়াম মিলে শপিং মলে এসেছে। সিয়াম একটা মেয়েকে দেখে পছন্দ করে। মেয়েটার পিছু পিছু ওরা তিনজন হাঁটছে। কি বোরিং একটা কাজ। মেয়েদের পেছনে ঘোরার কোনো মানে আছে? অভ্র বেশ বিরক্ত হয়। সে আর যাবে না বলে ঠিক করে। অভ্র বলে, ওই তোরা যা, আমি এখানে বসছি, আমি আর যেতে পারবো না। ঠিক আছে মামা, তুমি থাকো, আমরা দেখি আসি। সিয়াম আর নেহাল চলে যায় একটা দোকানের সামনে। সব বসার জায়গাতে বসলো। আশেপাশে তাকাচ্ছে। হঠাৎ নজর যায় পিঙ্ক কালারের সালোয়ার পরে অনুহি শপিং মলের দিকে প্রবেশ করে। অভ্র দৌড়ে অনুহির সামনে এসে দাঁড়ায়। অনুহি অভ্রকে দেখে বিরক্ত চাহনি দিয়ে একবার তাকালো, পাশ কেটে চলে যাবে। তখনই দেখে একটা ছেলে অনুহির পাশে এসে দাঁড়িয়েছে। অনু, কি লাগবে বলো, তোমার জন্য আজ এখানে আসলাম। সামনের দিকে চলো, ওইখানে কিছু বকাটে পোলাপান আছে, বাজে কথা বলবে। আচ্ছা, আসো, হাত ধরো। অভ্র চোখ বড় বড় করে অনুহির দিকে তাকিয়ে আছে। অনুহি অভ্রের দিকে তাকিয়ে ওই ছেলেটার হাত ধরলো। দুজন হাঁটতে থাকে। অভ্র পিছু পিছু হাঁটতে থাকে। রাগে অভ্রের মেজাজ খারাপ হয়ে গেছে, কিন্তু সে কিছুতেই বলতে পারছে না। বেশ কিছু দোকান হেঁটে অভ্র, সিয়াম আর নেহাল এসে অভ্রের মাথায় টোকা দেয়। ওই, তুই নাকি এখানে মেয়েদের পিছু নিবি না? একা একা তো ঠিক ওই আরেক মেয়ের পিছু পিছু চলে আসলি, বহুত শয়তান তুমি। অভ্র তাদের কথার কোনো জবাব দেয় না। অভ্র এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। ওরা আবার প্রশ্ন করে, কিরে, কথা বলছিস শুনছিস না কেন? আর সামনে এত কি দেখছিস? হ্যাঁ, কাকে দেখছিস? অনুহি ম্যামকে। ওরা সেই দিকে তাকায়। তাকিয়ে দেখে অনুহি ম্যাম একটা ছেলের সাথে হাত ধরে শপিং মলে ঘুরছে। অভ্র কোনো কথা বলছে না। রাগে যে চুপ হয়ে গেছে সেটা ওরা বুঝতে পারছে। নেহাল বলে, হয়তো ম্যামের কেউ ছিল না, না হলে এভাবে রিয়াক্ট করতো না প্রপোজ করলে। তুই মনে হয় সত্যি সত্যি ছ্যাঁকা খেয়ে গিয়েছিস। যদি কেউ থাকতো তাহলে আমাকে বলতো যে এমন পিছে ঘুরে লাভ নেই, আমার বয়ফ্রেন্ড আছে। অনুহি ম্যাম এসব বলেনি। হয়তো এমন একটা মুহূর্ত তোকে জানাবো বা দেখাবো বলে তোকে বলিনি। আর তাছাড়া উনি ম্যাম আমাদের সিনিয়র, আমরা হলাম তার স্টুডেন্ট। তুই এসব কল্পনা থেকে বের হ ভাই। তন্নি তো তোকে অনেক ভালোবাসে। অনুহি ম্যামের কথা ভুলে যা প্লিজ। কখনোই পারবো না। আমাকে জানতে হবে ছেলেটা কে। কেন ম্যাম আমাকে বলেনি এতদিনে? কি পাগলামির কথা বলিস? কোন অধিকারে তোকে বলবো? কেন বলবে তিনি তোকে? এত কিছু জানি না আমি। ম্যাম শুধু আমার, আমি তাকে আমার করে নেবই। ওই যে দেখ, ওই ছেলে ম্যামের গাল টানছে, ওকে আমি আজকে। অভ্রকে ওরা আটকে ধরে। তারপর সেই দিকে তাকায়। ছেলেটা অনুহি ম্যামের ড্রেস পছন্দ করে দিচ্ছে। তারপর আদর করে নাক টেনে দিয়ে গালে কোমলভাবে হাত বুলিয়ে দিল। অভ্র এটা দেখে আর সেখানে দাঁড়ায় না। নেহালের থেকে হাত ছাড়িয়ে নিয়ে দ্রুত হেঁটে দোকানের ভিতরে প্রবেশ করে। সোজা গিয়ে অনুহির পেছনে দাঁড়ায়। অভ্রকে পেছন থেকে নেহালরা ডাকে অনেকবার, থামানোর চেষ্টাও করে, কিন্তু অভ্র কি আর সহ্য করবে এসব? সে অনুহির পেছনে দাঁড়িয়ে অনুহিকে ঘুরিয়ে নিজের দিকে ফেরালো। দোকান ভর্তি লোকের সামনে অভ্র চিৎকার করে বলতে শুরু করে, কি সমস্যা আপনার? আপনার বয়ফ্রেন্ড আছে, আমাকে বলতেন। আপনার কিছু লাগবে আমাকে বলতেন। আমি তো আপনাকে ভালোবাসি। কি দোষ আমার? আমি দেখতে বাজে, আমি গরিব, আমি স্টুডেন্ট বলে, আপনি টিচার বলে যখনই সুযোগ পেলেন অমনি কারো না কারো হাত ধরে শপিং মলে চলে আসলেন। মেয়েরা সব একরকম, যে ছেলে বেশি বেশি দিতে পারবে তার হাত ধরে চলে যাবে। আর তুই হারামি কে? হ্যাঁ, উনি শুধু আমার আবার জিনিস। যাই হোক,
তাকে ছোঁয়ার অধিকার কেবল আমারই। তুই সর এখান থেকে। অভ্র, চুপ, কোনো কথা বলবি না। বল তোর কি সমস্যা? আমাকে ভাল লাগে না তোর? আমি তোকে ভালোবেসে সবার সামনে চর খাইতে পারি, আর তুই আমাকে রেখে অন্য ছেলের সাথে ঘুরিস? কি লাগবে তোর? অভ্র, আমার হাত ছাড়ো বলছি। ছাড়বো না। ও কেন আপনাকে ছুবে? ও কেন আপনার হাত ধরে ঘুরবে? আমার ভালোবাসা আপনার ভালো লাগে না? অভ্র, সবাই কিন্তু দেখছে, সিন ক্রিয়েট করো না। হাত ছাড়ো। না, ছাড়বো না। আমি আপনাকে ধরবো। আমি আপনার গালে হাত। অভ্র পুরো কথা শেষ করতে পারে না, ঠাস করে বেশ জোরে একটা চর বসিয়ে দেয় অনহি অভ্রের গালে। অভ্র হাত ছেড়ে দেয় অনহির। অভ্র চারপাশে তাকায়। তাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশে অনেক লোক জড়ো হয়ে গিয়েছে। অনহি রেগে বলে, তুমি যে একটা চরম বেয়াদব ছেলে সেটা আজ প্রমাণ দিলে। তোমার ভিতরে ন্যূনতম কমন সেন্স নেই। কখন কোথায় কিভাবে কথা বলতে হয় সেটা ধারণা নেই তোমার। যে কি ভাবো, হ্যাঁ? জানোয়ার একটা ছেলে, পরিবারের মা বাবার শিক্ষার অভাব এসব ছেলের। এই, তুই জানিস উনি কে? উনি আমার কাজিন প্লাস আমার দুলাভাই। দেশের বাইরে ছিল, দেশে আসছে কয়েকদিন হয়েছে। আজকে আমি আর উনি এখানে শপিং করতে এসেছি আমার বোনের জন্য, আর জন্মদিন বলে সারপ্রাইজ গিফট নিচ্ছি। আমারই ভুল এখানে ওনাকে নিয়ে আসার। এরপর থেকে আমার সামনে আসবি না একদম তুই। ননসেন্স রাবিশ একটা ছেলে। আর তোর কিসের অধিকার আছে আমাকে ধরার? তোকে কেন বলবো আমি কার সাথে কি করি না করি? তোর গার্লফ্রেন্ড হওয়া লাগে আমি? স্টুডেন্ট আসিস, স্টুডেন্ট মতোই থাকবি, বিয়াদব। অনহি তার দুলাভাইয়ের হাত ধরে সেখান থেকে চলে যায়। অভ্র আশেপাশে তাকায়। কতগুলো মানুষ তাকে দেখছে। অভ্র আর দাঁড়ায় না। স্টোর থেকে বের হয়ে আসে অভ্র। পেছন পেছন নিহাল আর সিয়ামও আসে। অভ্র ওদের সাথে কথা না বলে রিক্সা নিয়ে চলে আসে সোজা বাড়িতে। ভার্সিটিতে মিটিং হয়। উপস্থিত থাকে ভার্সিটির চেয়ারম্যান নাহিদ সাহেব, প্রিন্সিপাল, মেয়র, এমপি, রাজীব, রাজ আরও কয়েকজন মানুষ। নাহিদ সাহেব বলে, এমপি সাহেব, আপনার ছেলে কিন্তু অনেক ঝামেলা করছে, তাকে সমাধান করুন। সে যে কত বড় অপরাধ করছে সেটা কি খোঁজ রাখেন? ভার্সিটিতে ড্রাগস ঢোকাতে চাচ্ছে, স্টুডেন্টদের নষ্ট করতে চাচ্ছে সে। এটার অনুমতি নিতে সে প্রিন্সিপালকে টাকার অফার করেছে। তিনি অনুমতি দেয়নি বলে তার মেয়েকে উঠিয়ে নিয়ে যেতে চেয়েছে। রাজীব উঠে দাঁড়ালো। রাজের কাছে আসে। রাজের গালে ঠাস করে চর বসিয়ে দেয়। সেখানে থাকা উপস্থিত মামুন সাহেব খুশি হয়েছে, কারণ মামুন এটাই চেয়েছিল। রাজ অবাক হয়। তার বাবা অন্যদের কথা শুনে এইভাবে চর মারল। রাজ গালে হাত দিয়ে বসে থাকে। রাজীব এসে বসলো নিজের চেয়ারে। তারপর চিৎকার করে বলল, আর আমি জানোয়ার ছেলে, তুই বিজনেস করবি, প্রিন্সিপালকে বললি কেন? একাই শুরু করবি আর তার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিবি কেন? তুলে নিয়ে তারপর হুমকি দিবি? কুত্তার বাচ্চা, আমার মতো হতে পারলি না। তোরে দিয়ে কিছু হবে না। আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা করছে। রাজীবের কথা শুনে সবাই অবাক হলো, সাথে মামুনও ভয় পেয়েছে। এটা কেমন বাবা? তিনি কি করবে বুঝতে পারছেন না। নাহিদ বলে, দেখুন রাজিদ সাহেব, প্রতিষ্ঠানটা কিন্তু আমার আন্ডারে আছে, তাই এসব ড্রাগস বিজনেস থেকে আপনার ছেলেকে সরে যেতে বলুন। তা না হলে এর ফল ভালো হবে না, বলে দিলাম। তাই নাকি? তা চেয়ারম্যান সাহেব, আপনার ক্ষমতা কিন্তু বেশিক্ষণ থাকবে না। দেখা যাবে। মিটিং শেষ। নাহিদ সাহেব আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। রাজীবও চলে আসে রাজকে নিয়ে। তারপর 3 দিন অভ্র ভার্সিটিতে আসেনি। অনহি অবশ্য ক্লাসে অভ্রকে খুঁজেছিল, তবে সেটা মনে মনেই। কিন্তু কেন খুঁজছিল অনহি তা জানে না। অভ্র আজকে ভার্সিটিতে যাচ্ছে, আজকে অনহিকে সরি বলে নেবে। সে বুঝেছে জোর করে পটানো যাবে না অনহিকে। তাই প্রথমত অনহির সাথে একটা বন্ধুত্ব তৈরি করতে চায় অভ্র। ভার্সিটিতে আসে অভ্র। অন্য দিনের ন্যায় আজকেও অনহির জন্য অপেক্ষা করছে অভ্র। হঠাৎ অনহি আসে ভার্সিটিতে। অনহি কোনো দিকে না তাকিয়ে সামনে হেঁটে যেতে থাকে। হঠাৎ অভ্র লাফ দিয়ে অনহির সামনে এসে দাঁড়ায়। অনহি চমকে ওঠে, বিরক্ত নিয়ে বলে, উফ, কয়দিন ছিল না, বেশ ভালোই ছিলাম। আবার বাদরটা এসে হাজির। একটু কি শান্তিতে থাকতে দিবে না তুমি? ম্যাম ম্যাম, একটু দাঁড়াবেন এখানে। আমি দ্রুত বাড়িতে যাব আর আসব। মানে কেন, কি সমস্যা?
কেন দাঁড়াবো? বাড়িতে গিয়ে মায়ের থেকে একটু কাজলটা আনতাম, আপনার কপালে পরিয়ে দিতাম, যেন অন্য কারো নজর না লাগে। ও, ঢঙের কথা বলো। যত যাই বলো, তোমাকে আমার বিরক্ত লাগে বলে দিলাম। একদিন দেখবেন এই বিরক্তটাই ভালোবাসায় রূপ নিয়েছে। শোনো তো, ঢং করো না, রাগ লাগছে। অভ্রের পাশ কাটিয়ে অনুহি চলে যেতে থাকে। অভ্র পেছন থেকে অনুহিকে ডাক দেয়। ম্যাম। অনুহি তাকালো না। অভ্র আবার জোরে ডাক দেয়, ম্যাম শোনেন। কিন্তু অনুহি শুনল না, হেঁটে যাচ্ছে। অভ্র দৌড়ে গিয়ে অনুহির সামনে দাঁড়ালো। অনুহি রাগী মনে বলে, উফ, আমার সামনে দাঁড়ালে কেন? শোনো বলছি। ম্যাম সরি। হ্যাঁ সরি, বাট কিসের জন্য? এতদিন আপনার সাথে এমন ব্যবহার করার জন্য। আসলে ভেবে দেখলাম আমারই অন্যায়। বাপরে, আজকে হঠাৎ কি হলো স্যারের? ভুল হয়ে গেছে ম্যাম, সরি, আর এমন হবে না। আপনি বোঝার চেষ্টা করুন, আমি সিরিয়াস, মাফ করে দিন। ওকে, করে দিলাম। এবার সরো সামনে থেকে। আপনি এত রাগী কেন? তোমাকে বলতে হবে নাকি? এত রাগেন কেন? আপনি রাগলে আপনাকে সেই লাগে, তখন মনে হয় তোমাকে না। অভ্র আর কিছু বলল না, দৌড়ে সেখান থেকে চলে আসে বন্ধুদের কাছে। নেহালরা বলে, কিরে দৌড়ালি কেন? এমনিতে। আমরা জানি কেন দৌড়াচ্ছিস। তাহলে জানতে চাইলি কেন? সর। আচ্ছা, ভুল হয়ে গেছে, পা ধর, ক্ষমা করে দিচ্ছি। সত্য। ওরা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ অভ্রের ফোনে কল আসে একটা। অভ্র ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। বন্ধুরা অভ্রকে ডাক দেয়, অভ্র শোনে না। ফোনটা পকেটে রেখে নেহালদের বলে, থাক তোরা, আমি আসছি। কিরে কোথায় যাস? একটু যেতে হবে আমার। কেন? থাক তোরা, সিয়াম তোর ট্যাক্সিটা আমাকে দে তো। অভ্র দিকে সিয়াম আর তার বাবার ট্যাক্সির চাবিটা ছুঁড়ে দেয়। অভ্র সেটা ক্যাচ করে ধরে। অভ্র দ্রুত ট্যাক্সির কাছে চলে যায়। অনুহি তখন বারান্দায় দাঁড়ানো অভ্রকে দেখছিল। অভ্রকে ট্যাক্সি নিয়ে বের হতে দেখে অনুহি মনে মনে বলে, ট্যাক্সি চালক সেটা তো শয়তান কেন? অভ্রের সাথে অনুহির এখন বেশ খানিকটা ভালো সম্পর্ক তৈরি হয়। অভ্র এখন প্রপোজ করে না ম্যামকে, একটা ফ্রেন্ড হিসেবে দুজনের কথা বলে। অভ্র বাড়িতে বসে আছে, হঠাৎ নেহাল ফোন দেয় অভ্রকে। ফোন দিতেই অভ্র রিসিভ করে। কোথায় তুই? জলদি আয়। কোথায় আসবো? একটু পর সন্ধ্যা হবে, যেতে পারবো না। আরে আয়, ম্যামকে দেখলাম একটা বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, জলদি আয়। কি? আগে বলবি তো। অভ্র আর দাঁড়ায় না, দ্রুত বাড়ি থেকে বের হয়ে সোজা চলে আসে। সেখানে নেহাল আর সিয়াম বসে আছে টং দোকানের ভেতরে। দুজনকে বসে চা সিগারেট খাচ্ছে। অভ্র যে মেয়ের সামনে দাঁড়ায়। কিরে ম্যাম কোথায়? বাপরে, ম্যামের লোভে ছোচার মতো চলে আসছে দোকানে। এমনিতে তো ডাকলে আসবি না, তাই তোকে ম্যামের কথা বলে ডেকে আনলাম। শালা হারামি, যা, বাড়ি যাচ্ছে আমি। সি বন্ধু সি, আজ একটা মেয়ের জন্য তুই বন্ধুদের এমন ভুলে যেতে পারলি? মেয়েদের মতো ঢং করবি না, থাকতো। অভ্র কথাটা বলে ঘুরলো, আর তখনই দেখতে পায় 3 তলা বাড়ির বারান্দায় অনুহি দাঁড়িয়ে আছে। অনুহিকে খোলা চুলে দেখে অভ্র হা হয়ে থাকে। অনুহি প্রথমে বুঝতে পারেনি যে অভ্র এখানে আছে। অভ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে অনুহিকে। অনুহি যখন চলে যাবে তখনই দেখতে পায় অভ্র দাঁড়িয়ে থাকে। অভ্রকে দেখেই অনুহি ভেতরে চলে যায়। অভ্র বলে, এটা কি হলো? ও চলে গেল কেন? কি জানি। এটা কার বাসা? জানি না রে। সন্ধ্যা রাত অবধি অভ্র সেই বাড়ির সামনেই বসে থাকে। অনুহি অবশ্য আরও একবার এসেছিল, অভ্রকে দেখে চলে যায়। কালকে শনিবার ভার্সিটি অফ, এজন্যই অভ্র কালকে সেখানে সারা দিন আসার প্ল্যান করে। পরদিন অভ্র অনুহির বাড়ির সামনে আসলো। অনুহিকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অভ্র সাইকেল চালিয়ে অনুহির দিকে এগিয়ে যেতে থাকে। তখনই সেই দিনে সেই ছেলেটা এসে অনুহির হাত ধরলো। অভ্র থেমে যায়। অনুহি তাকায় অভ্রের দিকে। অভ্র তাকিয়ে আছে অনুহির হাতের দিকে। সে আর এগোয় না, সাইকেল ঘুরিয়ে সে চলে আসে সেখান থেকে। অভ্রের অনেক রাগ হতে থাকে। প্রিয় মানুষকে পৃথিবীর যেই স্পর্শ করুক না কেন, প্রিয় মানুষের সামনে এমন করলে রাগ হবেই। অভ্র আর সামনে আসে না অনুহির। নিহালদের অভ্র ফোন করে, সে 2 দিন ভার্সিটিতে যাবে না।
বলে দেয়, কিন্তু নিহালদের একটা কাজ দেয়, আর সেটা হলো পুরো ভার্সিটিতে মাদক থেকে দূরে থাকার স্লোগান নিয়ে পোস্টার টাঙাতে বলে। একটা সভার আয়োজন করে, যেটা 2 দিন পর অনুষ্ঠিত হবে ভার্সিটিতে। নিহালরা যেন সব রকমের প্রচারণা চালিয়ে যায়। অভ্রের কথা মতো নিহালরা সবাই ঠিক মতো কাজ করছে। আজকে সব টিচার স্টুডেন্টরা বসে আছে, বিরাট বড় একটি সেমিনারের আয়োজন করা হয়েছে, কিন্তু অভ্রের কোনো খোঁজ খবরই নেই। অভ্র সিয়ামের ট্যাক্সি নিয়ে ভার্সিটিতে প্রবেশ করলো। রাজার লোকেরা সেখানে আসে, কিন্তু ভার্সিটির সিনিয়র স্টুডেন্টরা মিলে এই সেমিনারের আয়োজন করেছে, তাই তারা চুপচাপ দাঁড়িয়ে দেখছে। অভ্রের জন্য সবাই অপেক্ষা করছে। সব মিলিয়ে 500 জন মানুষ এই সেমিনারে উপস্থিত হয়েছে। টিচাররাও আছে, সাথে আছে ভার্সিটির চেয়ারম্যান নাহিদ সাহেবও। সবাইকে ইনভাইট করা হয়েছে, কিন্তু নিহালদের নেতা মানে অভ্রের কোনো পাত্তা ছিল না। তবে অভ্র মাত্র আসলো ভার্সিটিতে, নিহাল তখনই মাইকে ঘোষণা করে দেয়, বন্ধুগণ, আজকে আমরা যে সেমিনারের আয়োজন করেছি তার প্রধান কারণ হলো মাদককে না বলুন। নেশাজাত দ্রব্য থেকে নিজে বাঁচুন, দেশকে বাঁচান। এই লক্ষ্যে আমরা যে সেমিনার অনুষ্ঠিত করেছি তার পিছনে একজনের হাত আছে। সে হলো সবার প্রিয় অভ্র আহমেদ। সে এই মাত্র এসেছে। তার বক্তব্য শুনতেই আজকে এখানে সবাই উপস্থিত। সিয়াম অভ্রকে নিয়ে আসে। সিয়াম বলে, এত দেরি হলো কেন? কাজ ছিল রে। টিচাররা তোকে খুঁজছে, নাহিদ সাহেবও খুঁজছে, জলদি চল। অভ্র দ্রুত হেঁটে স্টেজে আসলো। সামনে সেমিনারের সারিতে টিচার আর গেস্টরা বসে আছে। অভ্র সবাইকে সালাম দেয়। মাইক্রোফোনের সামনে সে সবার দিকে একবার তাকালো। অনুহিও তাকিয়ে আছে অভ্রের দিকে। অভ্র বলে, ঢাকা ভার্সিটি হলো প্রত্যেক স্টুডেন্টের স্বপ্নের জায়গা। এখানে সব কিছুই চলে, রাজনীতি থেকে শুরু করে চিন্তাই সব। তবে সেগুলো গোপন থাকে বলে ভার্সিটি সুন্দর। কিন্তু আজকে আরেকটা বিষয়ের উপরে আলোচনার জন্য সবাইকে ইনভাইট করা হয়েছে, আর তা হলো ড্রাগস। ভার্সিটি হলো পড়াশোনার জায়গা, এটাকে বলা হয় পবিত্র জায়গা। এই জায়গাটাকে আমাদেরকে সুন্দর রাখা দরকার। পড়াশোনা নিয়ে রাজনীতি করতে আসেনি, তবে এখানে আজ থেকে ড্রাগস বা স্মোক করা নিষেধ। যদি কেউ পাবলিকালি স্মোক বা ড্রাগস সেবন করে তবে তাকে 20,000 টাকা জরিমানা ও ভার্সিটির মাঠে কান ধরে দাঁড় করিয়ে রাখা হবে। আর সবাইকে বলা হবে জুতা দিয়ে একটা করে তাকে মেরে যেতে। এইটাই রুলস। ভার্সিটিতে পড়তে হলে গেটের সামনে এই রুলস লেখা থাকবে, সবাই পড়বে, তারপর প্রবেশ করবে। আজকে আমরা এটা বলে যাচ্ছি, আগামীর সিনিয়ররাও যেন এটা বজায় রাখে। যদি বলেন মগের মূল্যটা কি, যা ইচ্ছা ভার্সিটিতে করব, আমরা বলার কে? আসলে আপনি ভুল ভাবছেন। যে কেউ এমনটা ভেবে কোনো খারাপ কাজ করলে তার জন্য যে কি অপেক্ষা করছে সে জানেই না। রুলস করে গেলাম, আপনাদের দ্বিমত গ্রহণের জন্য আসিনি, বরং জানানোর জন্য এসেছি। এরপর দেখতে চাই কে আমাদের এই রুলসের বিপক্ষে কথা বলে। কারো কাছে বিচার দিবেন, সেটা যা ইচ্ছা করতে পারেন। কোনো নেতাকে ডাকবেন, কোনো সমস্যা নেই। খুব শীঘ্রই সিসি ক্যামেরা লাগানো হবে ভার্সিটিতে, আর এটা আপনাদের টাকাতেই করা হবে। সবার থেকে চাঁদা তুলে সিসি ক্যামেরা বসানো হবে সব জায়গাতে। আশা করি বুঝতে পেরেছেন। নেহাল সবাইকে নাস্তা করিয়ে বিদায় দে। অভ্র তার বক্তব্য শেষ করে স্টেজ থেকে নেমে আসে। অনেক সাংবাদিকও এসেছে, কারণ এটা ঢাকা ভার্সিটি। এমন একটা সেমিনার হলে সবাই আসবেই। সাংবাদিকদের সবকিছু বুঝিয়ে বলছে অভ্র। পুরো ভার্সিটি অভ্র তখন অঘোষিত নেতা হয়ে গেল। ছাত্রলীগ নেতা রাজের থেকে অভ্র যেন বিরাট ফেমাস হয়ে গেছে। রাজের কাছে আসে সাকিব। ওই মালটা কে রে? ভাই, সেই তো আমাদের পিটিয়ে ছিল সেদিন রাস্তায়। আমরা ওর কাছে মার খেয়েছি। তাকে থামাও ভাই, না হলে সে না চাইলেও স্টুডেন্টরা সবাই ওকে ছাত্র নেতা হিসাবে মেনে নিবে। মালটার উপরে নজর রাখতো, ওরে পুরো খেয়ে দেব। ঠিক আছে ভাই, সাংবাদিক আসছে, তোমাকে প্রশ্ন করতে পারে যে এসব নিয়ে একমত কিনা। তুমিও হ্যাঁ হ্যাঁ বলবা এখন, না হলে ফেঁসে যাব কিন্তু। রাজ সাকিবের কথা মতো সাংবাদিকদের সাথে ঠিক মতো কথা বলে। সেমিনার শেষ হয়, সব স্টুডেন্ট যে যার মতো করে চলে যায়। অভ্ররা বসে আছে স্টেজে।
পা ঝুলিয়ে ওর গ্রুপে বসে আলু চপ খাচ্ছে, সাথে কোল্ড ড্রিঙ্কস আছেই। তখনই একটা গাড়ি এসে থামলো ওদের সামনে। গাড়ি থেকে ভার্সিটির চেয়ারম্যান নাহিদ সাহেব নামলো। অভ্ররা সালাম দেয়। নাহিদ সাহেব এসে অভ্রের সামনে দাঁড়ালো। অভ্রকে বলল, ভালোই কাজ করেছো। তা তোমরা সব কিছু সামলাতে পারবে তো? যত প্রকার হেল্প লাগবে আমাকে জাস্ট জানাবে। আমি সব কিছু দিয়ে তোমাদের এই কর্মসূচিকে সামনে এগিয়ে নিতে সাহায্য করব। আর অভ্র, এই নাও বাসার ঠিকানা। দেখা করিও তুমি। প্রিন্সিপাল স্যার তোমাকে ডেকেছে, দেখা করে আসিও। নাহিদ সাহেব কথাগুলো বলে সেখান থেকে ভার্সিটিতে চলে যায়। অভ্ররা সেখানে পুরো ভার্সিটির হিরো বনে গেছে। সবাই এসে বসে খাতির যত্ন করছে। অভ্রকে ঘিরে সবার এখন আগ্রহ। অনহি ম্যামকে দেখে অভ্র দৌড়ে ম্যামের দিকে যায়। অভ্র অনহির পাশে হাঁটতে থাকে। অনহি বলে, যে বাড়ির সামনে ঘুরঘুর করে ওটা আমার সেই দুলাভাইয়ের বাড়ি। বেড়াতে গিয়েছিলাম। আর এখানে কি করছো? তুমি না ভার্সিটিতে খারাপ কাজ দমনে কাজ করছো, তাহলে ম্যামের সাথে লাইন মারতে আসছো কেন? আপনি কি আমাদের বাড়িতে যাবেন? কেন? তোমাদের বাড়ি কেন যাব? আসলে মা বলেছে বাসায় আসার সময় মিষ্টি নিয়ে যেতে। আপনি তো পুরাই একটা মিষ্টি ডিব্বা, তাই ভাবছি আপনাকে বাড়িতে নিয়ে যাব। ওরে আমার সস্তা প্রেমিক রে, সামনে থেকে যাও। ম্যাম, আপনাকে লাইন মারাটা কোনো খারাপ কাজ না, বরং আপনি আমার ভালোবাসাটা গ্রহণ করেন না, সেটাই খারাপ কাজ। আপনাকে দেখলে আমার চুমু দিতে ইচ্ছে করে। উফ, তোমাকে না বলছি প্রপোজ করবা না? খুব বিরক্ত লাগে। আমার সামনে আসবে না তুমি, যাও। অভ্র চলে আসে সেখান থেকে। অনহি রেগে গিয়েছে, কিন্তু কেন? অনহি এমনিতে ঠিক মতো কথা বলে। যখনই অনহি ভালোবাসা নিয়ে কিছু বলে তখনই অনহি রেগে যায়, বিরক্ত হয়। অভ্রের এসব একদমই ভালো লাগে না। ওর মন চায় অনহিকে কিডন্যাপ করে নিয়ে যেতে, কিন্তু অভ্র তাকে জোর করে নয়, বরং ভালোবেসে তার কাছে পেতে চায়। অভ্র এভাবে আর পারছে না। সিদ্ধান্ত নেয় অনহির সাথে সে সব একেবারে ঠিকঠাক করবে, নয়তো আর না। কয়েক মাস হলো অভ্র অনহির পেছনে পড়ে আছে। কত অপমান সহ্য করেছে অভ্র, কিন্তু ম্যাম কখনো তার কথা বোঝেনি, তার ভালোবাসাও বোঝেনি। অভ্র ফাইনালি অনহিকে প্রপোজ করার সিদ্ধান্ত নিয়ে নিল। সেজন্য আর দেরি না করে অনহির কাছে যায়। অনহি তখন জুনিয়রদের ক্লাস নিচ্ছিল। দরজার সামনে থেকে ডাক দিয়ে বলল, ম্যাম, একটু শুনবেন, দরকার আছে। কি ব্যাপার? তুমি এখানে কেন? কি করতে আসছো? ম্যাম, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। আচ্ছা বলো, কি কথা? এখানে বলা যাবে না। কালকে ভার্সিটির পাশের পার্কটা আছে, সেখানে আসবেন বিকালে। নো, আমি যাব না। যা বলার এখানেই বলো। যেতেই হবে, নাহলে আমি কিন্তু আপনার পিছু ছাড়বো না, বলে দিলাম। আপনার কাছে একদিন সময়, আসবেন কি না ভাবতে থাকবেন। আমি অপেক্ষা করব, যদি না আসেন তাহলে আপনারই পরে বিপদ, ভাবুন। ওকে? তুমি আসলেই একটা বেয়াদব। ম্যামকে ব্ল্যাকমেল করো? অপেক্ষা করব কিন্তু। অভ্র চলে আসে সেখান থেকে। ভালোবাসার কথাটা বলতে না পেরে, তাকে নিজের করে না পেয়ে অভ্র অনেক কষ্ট পাচ্ছে। ভার্সিটিতে কারোর সামনে সে প্রপোজ করতে পারবে না, তাই অনহিকে পার্কে আসতে বলেছে। পরের দিন অভ্র পার্কে এসে বসেছে। পার্কে বসে অনহির জন্য অপেক্ষা করছে অভ্র। অনহির আসার নাম নেই। 4টা বেজে গিয়েছে, আর 2 ঘন্টা পার্কটা খোলা থাকবে। অভ্র পায়চালি করে 4:30টার দিকে অনহি এসে অভ্রের সামনে দাঁড়ায়। খোপাতে অনহির একটি বেলি ফুলের মালা, হাতে নীল চুড়ি, নীল ড্রেস পরা, বেশ সুন্দর লাগছে অনহিকে। অভ্র তাকিয়ে থাকে অনহির দিকে। অনহি দ্রুত বলে, কি বলার জন্য ডাকলে বলো। তোমার জন্য বাসা থেকে মিথ্যে কথা বলে আসতে হলো। এই তো, তার মানে আমার প্রেমে পড়েছেন। প্রেমে পড়লে মানুষ মিথ্যে কথা বলে। উফ, ফাজলামি বাদ দিয়ে কি বলতে ডাকলে সেটা বলবা, নাকি আমি চলে যাব? না না, বলছি, দাঁড়ান। অভ্র আশেপাশে তাকায়। ভালোই লোকজন ঘোরাঘুরি করছে পার্কটাতে। অভ্র পকেট থেকে একটা সাদা গোলাপ বের করে, হাঁটু মুড়ে বসে অনহির দিকে ফুলটা এগিয়ে বলে, আমি তোমাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি অনহি। তোমাকে নিয়ে কল্পনা সাজাই, সেখানে তোমাকে জড়িয়ে ধরি। তুমি বুকে থাকলে হিমশীতল হয়ে আসে আমার সমস্ত হৃদয়। তুমি আমার একটা ঘুমের মেডিসিন, ভালো ঘুম হয়। তোমার যে কোনো কথায় গান মনে হয়, যে কোনো গল্পের ভিতরে পরিচিত ভঙ্গিতে ঢুকে যায় রোমান্টিকতা। তুমি না থাকলে অস্থির অস্থির লাগে।
মেঘের মতো ভাঙতে থাকে আমার মন। দুঃখরা দোল বেঁধে ফিরে আসে, তা সময়ে আসা জ্বরের মতো। একটা ছেঁড়া বোতামের মতো নিজের কাছে একা লাগে। কিভাবে যে তোমাকে বোঝাই? তুমি ভালোবাসলে আমি অবুঝ শিশু, তুমি না থাকলে আমি ক্রুশবিদ্ধ যিশু। তুমি না থাকলে এসব বৃদ্ধ অজগরের মতো দীর্ঘ হওয়া অসহায় রাতের কথা আমি বলবো কার কাছে? এজন্য তুমি আমার হয়েই থেকে যাও। কথাগুলো শেষ করেই উঠে দাঁড়ালো অভ্র। এতক্ষণ অনেক অভ্র আর অনূহিকে দেখছিল। হাঁটু মুড়ে বসে প্রপোজ করাটা অনেক রেয়ার, সবাই দেখছে। অভ্র উঠে দাঁড়ালো আর সাথে সাথেই অনূহি অভ্রের গালে কষে একটা চর বসিয়ে দেয়। চরের আওয়াজটা হয় বেশ জোরে। সবাই তাকিয়েছিল ওদের দিকে। অভ্র গালে হাত দিয়ে অভ্রের মাথা যেন ঝিমঝিম করছে চর খেয়ে। অভ্র মাথা নিচু করে নিল। অনূহি বলল, কুকুরের লেজ কখনো সোজা হয় না, ঠিক তেমনি তুইও ঠিক হবি না। তোকে ক্ষমা করাটাই ভুল ছিল। তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? আমি তো ভার্সিটির ম্যাম হই। ম্যাম তোর থেকে কত বছরের সিনিয়র জানিস তুই? নিজের চেহারার দিকে তাকাস তুই? আর তাছাড়া তোর মতো ট্যাক্সি ড্রাইভারের সাথে আমি করব প্রেম? আমার পিছে কারা ঘুরে জানিস? থাক, সেসব তোকে বলার প্রয়োজন মনে করি না। ব্লাডি ননসেন্স কাউন্টার, গো টু হেল। আমার সামনে আসবি না তুই কখনো। অনূহি কথাগুলো বলে চলে যায়। অভ্র বেঞ্চে গিয়ে বসে, মাথা নিচু করে কেঁদেই চলেছে। এত বড় একটা ছেলে কখনো কারো থেকে এতটা অপমান পায়নি। অভ্র সিদ্ধান্ত নেয় সে আর ভার্সিটিতে আসবে না, তবে নিহালকে সবকিছুই বুঝিয়ে দেবে। নিহালকে ফোন দেয় অভ্র। কিরে, কোথায় আছিস? তোর বাড়িতে গেলাম, আন্টি বলল তুই নাকি কোথায় যাবি বলে বের হয়েছিস। হ্যাঁ, আমি গ্রামে যাচ্ছি, সেখানে থাকতে হবে কিছুদিন। তুই সব কিছু সামলে রাখবি, ফিরতে দেরি হবে। আর কেউ যদি আমার খোঁজ করে বলবি আমার ফোন অফ, যোগাযোগ করা যাচ্ছে না। কথাগুলো বলে অভ্র ফোন কেটে দেয়। অভ্র পার্ক থেকে বের হয়ে চলে আসে সোজা বাস স্ট্যান্ডে। তারপর বাসে চলে যায় তার গন্তব্যে। কেটে যায় 2 মাস। ভার্সিটিতে গোপনে এরাজ ড্রাগস সেল করে, কিন্তু কেউ তার হদিশ পায় না। তবে এমনিতে সবকিছু স্বাভাবিক। অভ্র 2 মাসে ভার্সিটিতে আসেনি একবারও। নিহাল অনেকবার কল করেছে, কিন্তু অভ্র কোনো পাত্তা নেই। নিহালরা বসে আছে একসাথে, সবাই আড্ডা দিচ্ছে। হঠাৎ সেখানে অনূহি আসলো। সবাই দাঁড়িয়ে যায়। নেহালকে বলে, নেহাল, জি ম্যাম। তোমাদের তো সামনে এক্সাম। এই ক্লাসে তোমাদের ফ্রেন্ডকে দেখছি না তো, কোথায় সে? এক্সাম কিন্তু পড়াশোনা ভালো করে করছো তো? জি ম্যাম, করেছি। আর আমরা তো সবাই ক্লাস করি। কাকে খুঁজছেন? ওই যে তোমাদের নেতা, মানে বাদর, অপ্র কোথায়? ও অব্র, জানি না ম্যাম। 2 মাস ধরে ওর ফোন বন্ধ। বাসায় গিয়েছিলাম, আন্টিরা বলল গ্রামে গিয়েছে, কিন্তু কারোর সাথে কথা বলে না। এতদিন ভার্সিটিতে আসছি না, ওই ছেলের পড়াশোনা করতে কে বলে? অনূহি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। খুব মন খারাপ হচ্ছে অনূহির। অভ্রকে অনেক বাজে কথা শুনিয়েছিল। অনূহি অনেক কিছু নোটিশ করেছে। ভার্সিটিতে আসলেই অভ্র দৌড়ে আসতো সামনে। এখন অনূহি সেটা মনে করে আশেপাশে তাকায়। অনূহি রোজ, কিন্তু কেউ সামনে এসে দাঁড়িয়ে কিছুই বলে না। দীর্ঘশ্বাস ছাড়ে অনূহি। আবার ক্লাসে এসে সেকেন্ড ব্রেঞ্চের দিকে তাকায়। এই ছেলে অনূহির মাথা খারাপ করে দিচ্ছে। ক্লাসেও পায় না, ভার্সিটিতেও আসে না। কখনো কখনো রিক্সাতে গেলে পিছু পিছু আসতো অভ্র। সেসবও এখন আর হয় না। কোথাও দেখলে ছুটে এসে উদ্ভট কথাগুলো বলতো। অভ্র সেসব হয় না এখন। অনূহি অভ্রকে খুঁজছে, তার নিজের না চাওয়া সত্ত্বেও। অন্যদের না বুঝতে দিলেও নিজের আচরণগুলো সেটাই বলে। অনেকে তো নেহালদের ইনডিরেক্টলি জিজ্ঞাসাও করে ফেলছে অভ্রের কথা। ধুর, নাম্বারটা নেওয়া দরকার ছিল। ক্লাস শেষে ভার্সিটি শেষ করে সবাই যখন চলে যেতে থাকে, তখনই অনূহি নেহালকে ডাক দেয়। নেহাল একাই যায় অনূহির কাছে। অনূহি নেহালকে দূরে নিয়ে যায়। আশপাশে তাকিয়ে দেখে কেউ দেখছে কিনা। অনূহি বলল, নেহাল প্লিজ কাউকে কিছু বলো না, এমনি অব্রকে বলো না, প্রমিস করো। আচ্ছা, বলবো না। আগে প্রমিস করো বলছি। আচ্ছা প্রমিস, বলেন এবার। আগে অব্রের নাম্বারটা দাও তো প্লিজ। কিন্তু ওর নাম্বার তো অফ। তবুও দাও। আচ্ছা নিন, 018। অনূহি অভ্রের নাম্বার নিয়ে সোজা চলে যায়। তারপর বেশ কিছুদিন হলো
অনহি অভ্রকে খুঁজছে, কিন্তু অভ্রের কোনো পাত্তাও নেই। সেকেন্ড টার্ম পরীক্ষাও চলে আসে, কিন্তু অভ্রের কোনো খোঁজ নেই। পরীক্ষাও শেষ হয়, অভ্র ভার্সিটিতে আসেনি। অনহি অনেকবার কল করেছে অভ্রের নাম্বারে, কিন্তু অনহি প্রতিবারই অভ্রের নাম্বার বন্ধ পেয়েছে। নিহালকে অভ্রদের বাড়িতে পাঠিয়েছে অভ্র এসেছে কিনা খোঁজ নিতে, কিন্তু অভ্র আসেনি। অভ্র এসেছে আজ 2 দিন হলো, নিহালের সাথে কথা বলছে। নতুন নাম্বারটাও দিয়ে আসে নিহালকে। অনহিকে কথা দেওয়ার কারণে নিহাল অভ্রকে কিছুই বলতে পারে না। অভ্র অবশ্য কিছু জানতেও চায়নি। নতুন নাম্বার কাউকে না দেওয়ার জন্য নিহালকে প্রমিস করায়। এভাবে আরও 2 দিন কেটে যায়। অনহি বিকেলে তার রুমে বসে আছে, অভ্রকে কল করছে। হঠাৎ অনহির মা রাহিলা রুমে আসে। অনহি বলে, কিছু বলবা না? হ্যাঁ, তোর বাবা বিয়ে ঠিক করেছে, 3 দিন পর বিয়ে। ছেলে তোকে ভার্সিটিতে আসা যাওয়ার পথে দেখতো রোজ, তার পরিবারকেও দেখিয়েছে। ওনারা এসেছিলেন আজ সকালে, তুই তো ভার্সিটিতে ছিলি। ছেলেকেও দেখলাম, তোর বাবার পরিচিত। তোর বাবা রাজি হয়ে গেছে, 3 দিন পর তোর বিয়ে, এটাই ফাইনাল। রাহিলা বেগম রুম থেকে চলে যায়। অনহি কেঁদে ফেলেছে, কিন্তু ওর যে কিছু করার নেই। অনহি কাঁদলেও আফসোস ছাড়া কিছু করতে পারবে না। অনহি অভ্রের ওপরে প্রচন্ড রাগ জমে অনহি। সে এমনটা হবে ভেবেই কখনো কোনো ছেলের সাথে জড়ায়নি, কিন্তু এখন সেটা আর পসিবল না। অভ্রের প্রতি রাগ করে সে বিয়েতে রাজি হয়ে যায়। অভ্র ঘুমাচ্ছে, স্বপ্ন দেখছে অনহিকে নিয়ে। অনহি বলছে, ওই একদম কাছে আসবে না বলে দিলাম। কোথায় যাবা সুন্দরী? আজকে তুমি আমার বড়শিতে ধরা পড়েছ। যতই লাফাও তুমি আমার থেকে পালাতে পারবে না। একদম কাছে আসবে না, ভালো হবে না কিন্তু। ছাড়ো, চুমু দিবে না বলে দিলাম। অভ্র অনয়কে চুমু দিতেই যাবে, তখনই বাস্তবে অভ্রের ফোন বেজে ওঠে। রিংটোনের শব্দে অভ্রের মেজাজ পুরো বিগড়ে যায়। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিল সে, কিন্তু এই ফোন কলে ঘুমটাই ভেঙে গেছে। অভ্র বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিল। এই ফোন কলের জন্য অনয়কে চুমু খেতে পারল না, ফোন দেওয়ার আর সময় পেল না। বিরক্ত নিয়ে ফোন রিসিভ করলো অভ্র। ঘুম ঘুম চোখে রিসিভ করেই বলে, কোন হালারে সাত সকালে ফোন দিয়েছিস? তোর 14 গোষ্ঠীর ষষ্ঠী। রাখ শালা, ঘুমাবো আমি। সকাল সকাল যদি আবার বিরক্ত করিস তোর খবর আছে, বলে দিলাম। কি বললি? ওই কয়টা বাজে? ঘড়িতে দেখ, 12:30 বেজে গিয়েছে। আর এটা তোর এত সকাল হয়? সকালে ডেকে আসলাম, বললি আসছি, আর তুই কি বলছিস এগুলো? অভ্র চমকে ফোনের স্ক্রিনের দিকে তাকায়। হাই হাই, এটা তোর বড় ভাই অয়ন। অয়নকে এতক্ষণ গালি দিয়েছে অভ্র। অয়নকে বলল, মানে ভাইয়া তুমি এত সকালে কল? কানের নিচে দুটো চড় দেব বেয়াদব। কয়টা বাজে? মাকে ফোন দেব, বলবো যে দেখো তোমার ছেলে ঘুমাচ্ছে আর ভুলভাল বকছে। এই না না, এমন করো না, আমি উঠছি। কি করতে হবে বলো? দ্রুত চলে আয় বসুন্ধরাতে, ভুলে গেছিস? না, আসছি। বলে অভ্র বিরক্ত হয়ে জোরে শ্বাস নিল। ধুর, অভ্রের কোনো কিছুই ভালো লাগে না। চুল দাড়ি কিছুটা বড় হয়ে গেছে, কাটতেও ভালো লাগে না অভ্রের। অভ্র দ্রুত গোসল করে ফেলল। কিছু খেতে ইচ্ছে করছে না ওর, একটু হাঁটাহাঁটি করতে হবে। একটা কফি বানিয়ে ছাদে উঠল। অভ্র ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। কফির মাগে চুমু দিতে দিতে অনুহির কথা ভাবতে থাকে। অনুহিকে দেখতে ইচ্ছে করছে বেশ, কিন্তু অনুহির সামনে ওর আর যাবে না। হঠাৎ আবার ওর ভাইয়ের ফোন। কিরে কোথায়? দুপুর হয়ে যাচ্ছে, জলদি আয়। ডিনার পার্টি না এটা, বুঝেছিস? হ্যাঁ, রেডি হচ্ছি ভাইয়া। অভ্র ফোন কেটে দিয়ে নিচে চলে আসে। ডার্ক সবুজ কালারের একটা পাঞ্জাবি পরে বাইক নিয়ে বের হলো অভ্র, কিন্তু কোথায় যাবে অভ্র জানে না। সকালে বাড়ি থেকে যখন সবাই বের হচ্ছিল তখন ভাবি বলছিল, মায়ের বান্ধবীর বাসায় যাব, তুমি জলদি এসো, সবার দাওয়াত আছে। কিন্তু অভ্র তো চিনেই না। অয়নকে ফোন দেয় অভ্র। অয়নের থেকে লোকেশন নিয়ে সেই দিকে চলে যায় বাইক চালিয়ে। প্রায় 30 মিনিট পর সেই লোকেশনে দেওয়া বাড়ির সামনে এসে থমকে এলো অভ্র। বিয়ে বাড়ি এটা, কিন্তু কোনো মিউজিক নেই, কোনো লোকজন তো আনাগোনা দেখা যাচ্ছে না, খালি ফুল দিয়ে গেট সাজানো আছে। অভ্র প্রবেশ করলো বাড়িতে। অভ্র বাড়ির ভেতরে প্রবেশ করে তো আরো অবাক হলো, এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি? কোনো শব্দ নেই,
কারো হই হুল্লোড়ও নেই। সে হাঁটতে হাঁটতে আরো ভেতরে আসলো। মানুষজন দেখা যাচ্ছে, কিন্তু সবার চেহারায় কেমন একটা চাপা মন খারাপ লেগে আছে। অব্র সবার মুখের দিকে তাকাচ্ছে আর পরিচিত কাউকে দেখতে পাচ্ছে না। একবার ভাবলো সে ভুল বাড়িতে হয়তো ঢুকে পড়েছে। সবাই মন খারাপ করে বসে আছে। অভ্র বুঝতে পারছে না কি হয়েছে। হঠাৎ বাড়ির এক কোনায় অয়ন ভাবি, অভ্রের মা আর বাবা আশরাফ চৌধুরী বসে আছে। অভ্র দ্রুত তাদের কাছে আসলো। সবাই বেশ গম্ভীর ভাবে বসে আছে। কি হয়েছে অভ্র আগে বোঝার চেষ্টা করে, কিন্তু কিছুই বুঝতে পারে না। তবে ওনাদের সামনে গিয়ে বলে, কি ব্যাপার, এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি? সবার মুখ এমন কেন হয়ে আছে? বলছি, বউ কি কবুল বলতে গিয়ে মরে গিয়েছে স্ট্রোক করে, নাকি বর আসতে গিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরছে? অভ্রের কথা শুনে ওর মা কণা বেগম রাগি চোখে তাকায়। অভ্র ভয়ে চুপ হয়ে গেল। কণা বেগম কিছু না বলেই বাসার ভেতরে চলে গেল। অভ্র আবারও বোকার মতো মানুষের মুখের দিকে তাকাচ্ছে। অয়ন আসে অভ্রের কাছে। অয়নকে বলে, ভাইয়া কি হয়েছে? কেউ মরেছে? ইস, কেন যে দুপুরে বাসা থেকে না খেয়ে বের হলাম। ভাবি কিছু রান্না করে রাখলে ভালো হতো বলো। চুপ কর বান্ধব ছেলে। শোন, বড় নাকি একটা মেয়েকে ভালোবাসত, তার সাথে পালিয়ে গেছে একটু আগে। ওহ, কি দুঃখ, সব শেষ। আমি ভেবেছিলাম ভালো মন্দ খাবো, আরামে বসে, সেটা আর হলো না। আর তোমাকে যখন ফোন করেছিলাম তখন বললেই পারতা যে বিয়ে হবে না, তাহলে আমি আসতাম না। আমাকে খালি খালি এখানে রাখলে। আমি তো বলতে চাইছিলাম, কিন্তু মা বারণ করলো, তো তাই বলিনি। মা যে মাঝে মাঝে কি করে বুঝি না। বিয়ে যখন হবে না তখন যাই, থাকো তোমরা। অভ্র কথাটা বলে সামনে পা বাড়ায়। ঠিক তখনই পেছন থেকে রেহানা বেগম বলে, বিয়ে হবে। অভ্র দ্রুত পেছনে ঘুরে বাড়িতে উপস্থিত থাকা মানুষজনও কণা বেগমের দিকে তাকালো। সবার থেকে বড় অভ্র কৌতূহলী হলো, প্রশ্ন করলো, বাহ, ভালো তো। যাক, বিয়েটা অন্তত খেতে পারছি। কাচ্চি যেন কম না পড়ে। মা, তা মা, বর কি ফিরে এসেছে? না, তো ওই ছেলে না আসলে তাই কি, বিয়ে তো হবেই। আর সেটা হবে আমার ছোট ছেলে অভ্রের সাথে। আমার বান্ধবীর সাথে কথা বলেছি, ভাইও সিদ্ধান্ত দিয়েছে বিয়ে হবেই এ আসরে। অভ্র তোর সাথে কনের বিয়ে। কণা বেগমের কথা শুনে অভ্র যেমন হাজার ভোল্টের শক খেল। চোখের সামনেই অনুহীর চেহারাটাও ভেসে উঠল। অভ্র কি করবে সে? বুকের ভেতরে কেমন মোচড়াতে শুরু করেছে। গলা শুকিয়ে যাচ্ছে অভ্রের। কণা বেগমের কথা শুনে অয়ন তানিয়া আশরাফ চৌধুরী কণা বেগমের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। অভ্র অনুহি ছাড়া কিভাবে বিয়ে করবে? আস্তে গলায় বলল, মা, তুমি কি বলছো? পাগল? হ্যাঁ, আমি ঠিক বলছি, পাগল হইনি। মেয়ে ভালো, আমি জানি। আমার বান্ধবীর মেয়ে অনেক লক্ষ্মী মেয়ে। আর অভ্র তো বিয়ের বয়স পার করে দিচ্ছে। বিয়ে এক্ষুনি এখানে আর এই মেয়ের সাথেই হবে। মা, আমি এই বিয়ে করব না। দেখ অভ্র, আমি তোর মা। মা কখনো সন্তানের খারাপ চায় না। মায়ের আদেশ অমান্য করবি তুই? এই বিয়ে তোকে করতে হবে, না হলে আমার বান্ধবীর পরিবারের সম্মান কোথায় যাবে? এখনই ভিআইপি গেস্টরা আসা শুরু করবে। মেয়েটাকে সবাই নানান কথা বলবে। এটা আমি বেঁচে থাকতে কখনো হতে দেব না। বিয়ে করবি নাকি আমাকে মা ডাকা বন্ধ করবি? এবার তুই ভাব। কিন্তু মা, তাই বলে তুমি আমাকেই বলির পাঠা বানাবে? মা, আমি এই বিয়ে করব না। ভাইয়া, ভাবি, আব্বা, তোমরা কিছু বলো। আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে? আর তাছাড়া এভাবে কখনো হয়? না, বিয়ের বয়স হয়নি তোর। তোর তো নাক টিপলে দুধ বের হয়। উফ বাবা, তুমিও মজা নিচ্ছ। ভাইয়া, ভাবি, তোমরাও কিছু বলো। এইভাবে চুপচাপ দাঁড়িয়ে কেন? বিয়ে করে নে, তাহলে আমি একটা গল্প করার সাথী পাবো। তোর ভাই তো বাড়িতে থাকে না তেমন। মা, আমি কি করব? লোক থাকলে ভালো হবে, বুঝলি? হ্যাঁ বলে দে। হ্যাঁ, করে নে। মায়ের ওপরে কেউ কথা বলেনি, ভালোই হবে মেয়েটা। তোমরা সবাই হিটলার। আমার মতো পিচ্ছি পোলার লগে এটা করতে পারলা? আমি এখন কি করব? হে উপরওয়ালা, তাকে বলে দিও আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। কাকে রে? তা শুনে কি করবা? ঠিক আছে, এই নে, এগুলো পরে আয়, শেরওয়ানি আছে। মা, বিয়েটা কি সত্যি করতে হবে? চুপ করে এগুলো পরে আয়। আল্লাহ, কেন আসলাম আমি?
অভ্র আর কথা না বলে একটা রুমে চলে যায়। কি করবে বুঝতে পারছে না, অনুইকে প্রচন্ড মিস করছে। কিন্তু হঠাৎ মনের ভিতর থেকে কে যেন বলল যে তাকে চায় না, তার জন্য কেন কষ্ট পাবি, বিয়েটা করে নে। তাই তো কত কিছুই তো করলো অভ্র, পেছনে পেছনে ঘুরছে, কত অপমান সহ্য করছে, চড়ও খেয়েছে সবার সামনে। তবু অনহির থেকে কখনো ঠিকমতো ভালো লাগার কথাও শুনতে পাইনি। ভালোবাসা তো দূরে থাক। যা হোক, বিয়ে করে ফেলি, সবকিছু মেনে নিয়ে জীবনকে পরিচালনা করতে হবে। ভালো থাকুক আনহি। বাধ্য হয়ে বিয়েটা করতে হলো অভ্রের। রাগ করে মেয়ের মুখটা অব্দি অভ্র দেখেনি, নাম অব্দিও শোনেনি সে। ওর ভার্সিটির প্রিন্সিপাল চেয়ারম্যানও ছিল, কিন্তু অভ্র যেন কোনো দিকেই আর খেয়াল করেনি। মাথা নিচু করে সারাটা সময় ছিল অভ্র। একটু আগে বউকে বাড়িতে আনা হয়েছে, দুই বাড়ির সবাই অনেক খুশি, কিন্তু একদমই খুশি না অভ্র। মনটা এখনো অনুহির জন্য খারাপ হয়ে আছে। কিভাবে সামনে যাবে তার? এত এত কথা বলেছে অভ্র তাকে ভালোবাসা নিয়ে, বিশেষ করে বন্ধুদের সামনে এসে বলেছে। তাহলে বন্ধুদের কখনো তার বিয়ের কথা বলবে না, তাহলে ওর ভালোবাসার প্রতি অবিশ্বাস করতে শুরু করবে। বেশ রাত গভীর হলে অভ্র তার রুমের সামনে আসলো। কি করবে বুঝতে পারছে না। সে সিদ্ধান্ত নিয়েছে অনুহির কথা তার নতুন বউকে বলে দেবে, যেন বউ তার কাছে স্বামীর অধিকার না চায়। কারণ অভ্র অন্য একজনকে ভালোবাসে। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে এখনো, যেতে ইচ্ছে করছে না ওর। কি হতে কি হয়ে গেল? কেন যে বিয়ের বাড়িতে সে গিয়েছিল? রুমের বাইরে পায়চারি করছে অভ্র। তানিয়া ভাবে আসে সামনে। বাইরে কেন? ভেতরে না গিয়ে বাইরে এভাবে পাইচারি করছো কেন? কি হয়েছে? কি ভাবছো? আসলে ভাবি মানে? ও বুঝছি, লজ্জা পেতে হবে না, যাও ভেতরে, ঠিক মতো কাম সেরে ফেলিও, একটা নতুন অতিথিরও দরকার আছে। তানিয়া অভ্রকে দরজা খুলে ধাক্কা মেরে রুমের ভিতরে ঢুকিয়ে দিল। তারপর দরজা আটকানোর সময় জোরে জোরে বলল, তখনই ঠাস করে দরজা লাগিয়ে চলে যায়। এটা কিছু হইল? মান সম্মান বেশ সব শেষ করে দিয়ে গেল। অভ্র মরেছে ওর জ্বালায়, আর বিড়াল মারার কথা বলতে এসেছে। অভ্র আস্তে আস্তে ভেতরে আসে। অভ্রের সারা গা কাঁপছে ভয়ে। অভ্রের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, ইতিমধ্যে হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। অভ্র বিছানার কাছে আসলো। নতুন বউকে বসে থাকতে দেখে অভ্র এখনো পর্যন্ত দেখেনি মেয়েটাকে কেমন দেখতে। দেখা তো দূরের কথা, অভ্র নিজের বউয়ের নামও জানে না। কি কপাল ওর! সে ভাবছিল বউ এসে তার পা ধরে সালাম করবে, তা না করে বসে আছে মেয়েটা। সালাম করার সময় অভ্র তাকে অনুহির কথাগুলো বলে দেবে, তার কিছুই হলো না। অভ্র আর একটু সামনে এসে তখনই মেয়েটা তার মাথা থেকে নিজের ঘুমটা সরিয়ে দিল। রুমে সাদা রঙের বাল্ব জ্বলছে। বাল্বের আলোতে মেয়েটাকে দেখে আবারও অভ্র 1000 ভোল্টের শক খেলো। 100কে তোতলাতে শুরু করলো অভ্র। জড়তা নিয়ে কিছুটা চিৎকার আর অবাকের সুরে বলল, ম্যাম, ম্যাম আপনি? কি? তুমি এখানে কিভাবে? অভ্র চমকের উপরে চমকাচ্ছে। ঘোমটা সরাতেই যাকে দেখলো তাকে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। অভ্র না জেনে যাকে বিয়ে করেছে সে হলো অভ্রের ভালোবাসা অনুহি ম্যাম। অভ্র দ্রুত অ্যান্সার দেয়, আমারও একই প্রশ্ন, আপনি এখানে কেন? আমার বউ কই? ফাজলামি করিস তুই, কুত্তা হারামি! কি বলেন এসব? আমি কি করলাম? সব করছিস তুই। আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারবো না, কখনো পারবো না। আমার কাছে কখনো বইয়ের অধিকার নিয়ে কাছে আসার চেষ্টা করবে না বলে দিলাম। কি বলেন? কিন্তু কেন? তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। স্বামীর অধিকার ফলাতে আসবে না বলে দিলাম। আর শোনো, আমাকে জলদি ডিভোর্স দিয়ে দিবা, কথাগুলো যেন মাথায় থাকে। অভ্রের মাথা যেন আকাশ ভেঙে পড়েছে। একে তো মন খারাপ ছিল, তার উপর অনুহির এমন কথাগুলো শুনে অনুহির প্রতিটা কথা এখন অভ্রের বুকে তীরের মতো লাগলো। ভাবেইনি নতুন বউয়ের মুখে এমন কথা শুনতে হবে তার। যদিও সে নিজ থেকে অনুহির কথা বলতেই যাচ্ছিল, অভ্র খুব কষ্ট হচ্ছে। এক মুহূর্তের জন্য ভেবেই নিয়েছিল ভুল করে হোক তার প্রিয় মানুষটাকে সে পেয়ে গেছে, কিন্তু এখনই পাওয়াটাই যেন ওর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। অভ্র অনুহির থেকে এমন কিছু শুনবে ভাবতেই পারিনি। কিছুক্ষণের জন্য অনুহিকে দেখে
মনটা খুশি হয়ে গিয়েছিল, কিন্তু অভ্র তো ভুলেই গিয়েছিল যে অনহি তাকে পছন্দ করে না। যতই বউ হোক না কেন, যে মেয়ে কখনো পছন্দ করে না তার কাছ থেকে সবসময় অপমান অবহেলা পেতেই হবে। অভ্রের চোখ দিয়ে নোনা পানি ঝরতে শুরু করেছে, কিন্তু অনেক কষ্টে অভ্র আটকে রাখে। অনহি চুপচাপ বসে আছে, অভ্রের দিকে তাকাচ্ছে না। অভ্র নিজেকে সামলে নেয়, শব্দ করে হেসে বলে, আরে আমি তো চাইনি আপনাকে বিয়ে করতে, বাট হয়ে গিয়েছে বিয়ে। চিন্তা নেই, আপনাকে আমি ডিভোর্স দিয়ে দেব। আমি বুঝতে পারছি আপনার বিষয়টা, গুড, কয়েক মাসের ভিতরে সবকিছু যেন হওয়া চাই। কিন্তু এই কদিন তো আপনি আমার বউ, আর বউ যেহেতু হয়েছেন আমি তো সব অধিকার ঠিক আদায় করে নিব। অভ্রের চোখে মুখে দুষ্টুমির হাসি সে অনহির দিকে একটু একটু করে এগিয়ে যেতে থাকে, আর মুখের এক্সপ্রেশনটা বোঝাতে থাকে অভ্র একটা শয়তানি কাজ করবে। অনহি ভয় পায়, ভয়ে ঢোক গিলে ফেলে। সে ভয় নিয়ে বলে, আমি কিন্তু চিৎকার করবো বলে দিলাম, তুমি এভাবে আমার কাছে আসবে না, সরো বলছি। কেন সরব? আর আজ আপনার চিৎকার শুনে কেউ আসবে না। আমি আপনার হাজবেন্ড, আপনাকে এতদিন পর কাছে পেয়েছি, সহজে কি ছাড়া যায়? ছেলেটা তো খারাপ কেন? সব ছেলে অনেক খারাপ, অনেক বাজে। ছি! যা ইচ্ছে বলেন, বউ আমার, আমি তাকে কাছে পেয়েছি, এত সহজে তো ছাড়বো না। সব মধু খেয়েই তো ফুলটাকে ছেড়ে দেব। আমার মনে আমার মনে এখন দুষ্ট কোকিল ডাকে রে, কুকু কুকু কু। অভ্র শয়তানি হাসি দিয়ে অনহির দিকে এগিয়ে যেতে থাকে। অনহিও বিছানার উপরে একটু একটু করে পিছিয়ে যেতে থাকে। একসময় অনহি বিছানায় পড়ে যায়। অভ্র দেরি করে না, দ্রুত অনহির উপরে ঝুঁকে পড়ে। অভ্র এই প্রথমবার অনহির এতটা কাছে আসলো। অভ্রের মুখে অনহির গরম নিঃশ্বাস এসে লাগছে। অভ্র অনহির ঠোঁটের দিকে তাকিয়ে আছে। অনহির ঠোঁট জোড়া কাঁপছে। অনহি চোখ বন্ধ করে নিল। অভ্র এই সুযোগে অনহির মুখে দিকে তাকালো। কত সুন্দর লাগছে অনহিকে। অভ্রর ইচ্ছে করছে এভাবে অনহিকে আরো কিছু সময় দেখি, কিন্তু অভ্র চাইলে তো আর সব হবে না। অনহিকে সে যত দেখবে ততই প্রেমে পড়ে যাবে। এই জন্য অনহি থেকে নিজেকে দূরে রাখবে। অভ্র আর দেরি না করে বিছানা থেকে একটা কাঁথা আর বালিশ নিয়ে সরে গেল অনহির ওপর থেকে। ফ্লোরে কাঁথাটা বিছিয়ে বালিশ নিয়ে শুয়ে পড়ে অভ্র। অনহি চোখ বন্ধ করেছিল এতক্ষণ। হয়ে গেল অভ্র কিছু করছে না দেখে অনহি চোখ খুলল। অভ্রকে দেখতে পায় না। অনহি শোয়া থেকে উঠে বসে অভ্রকে দেখতে পায় মেঝেতে বিছানা করে শুয়ে আছে। অনহি জোরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে অভ্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, নিজে শুয়ে পড়লো। অনহি শুয়ে শুয়ে অভ্রের কথা ভাবছে। আমি কি ঠিক করলাম কি জানি, তবে আমার কেন অভ্রের প্রতি এত রাগ? ধুর, ছেলেটাকে আমার এখন এক মুহূর্তের জন্য সহ্য হচ্ছে না। অনেক রাগ জমেছে আমার। ও যা ইচ্ছে করুক, আমি ওকে বর হিসেবে মেনে নিতে পারছি না। অনহির কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে। অভ্র নিজের বিছানায় শুয়ে চোখের পানি ঝরাচ্ছে। খুব কষ্ট হচ্ছে ওর। কেন ওর সাথে এমন হলো? অনহি কি তাকে একটুও পছন্দ করে না? ডিম লাইট জ্বলছে, অভ্রের চোখ দিয়ে অঝরে বৃষ্টির মতো পানি পড়ছে। এটা ভেবে খুব কষ্ট হচ্ছে যে প্রিয় মানুষটাকে কাছে পেয়েও পাওয়া হলো না ওর। কিন্তু হাল ছাড়বে না অভ্র। অনহির মনে নিজের জন্য ভালোবাসার বীজ বপন করেই ছাড়বে। অর্থাৎ অভ্র সিদ্ধান্ত নেয় আগে যেভাবে পিছু লাগতো অনহির, আবারও একইভাবে অনহিকে পটানোর চেষ্টা করবে। দেখা যাক অনহি কতদিন না পটে থাকতে পারে, তারপর না হয় ডিভোর্স দেওয়া হবে। এইগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো অভ্র। সকালে বাড়ির সবার আগে ঘুম ভাঙিয়ে উঠলো অভ্র। যে ছেলের কেউ এসে ঘুম থেকে না উঠালে যার ঘুম ভাঙে না, সে আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বসে আছে। বিছানা থেকে উঠে অনহির দিকে তাকালো অভ্র। অনহির মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে সে। ঘুমন্ত অবস্থায় কি মায়াবী লাগছে অনহিকে, মনে হচ্ছে নিষ্পাপ শিশু। অভ্র ওয়াশরুম থেকে চলে যায়। তারপর ফ্রেশ হওয়ার বই নিয়ে আসবো, হঠাৎ ওর ফোনে একটা মেসেজ আসে। সেখানে লেখা, অভ্র, রাজ কিন্তু গোপনে ভার্সিটিতে ড্রাগ সাপ্লাই করছে। একটা ছেলে মারা গিয়েছে,
রাজকে থামাতে হবে। অভ্র মেসেজটা পড়ে আবার বই পড়তে মনোযোগ দেয়। কিছু সময় পর অনুহি ঘুম থেকে ওঠে, তাকিয়ে দেখে অভ্র জানালা খুলে টেবিলে বসে বই পড়ছে। বিছানা ছেড়ে উঠে অনুহি ওয়াশরুমে যাবে এমন সময় ঘুরে অভ্রের সামনে এসে দাঁড়ালো। অভ্র বই মনোযোগ দিয়ে পড়ছে। অভ্রের গলাটা ধরে অনুহি ঠাস করে চর বসিয়ে দেয়। অভ্র বোকার মতো তাকিয়ে আছে। চর বসিয়ে দিয়ে অনুহি বলল, ভুলভাল সূত্র পড়ছো কেন? সেজন্য চর দিলাম। কিন্তু আমি তো বই আস্তে পড়ছি। চুপ, টিচার অলওয়েজ রাইট। ও 1 মিনিট, তুমি না ট্যাক্সি চালাতে? এটা হলে এত বড় দামি বাড়িতে মালিক তোমার বাবা হয় কিভাবে? আমি তাদের পালিত ছেলে। খুশি এবার? দেবো একটা চর। টিচারের সাথে তর্ক করো? অবশ্যই এসব জেনেবে কি করব। অনুহি আর কোনো কথা বলে না। সে ফ্রেশ হতে চলে গেল। একটু পর আবার রুমে এলো। অভ্র শুধু আর চোখে দেখছে। অনুহি এসে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে লাগলো। অভ্রের ইচ্ছে করছে অনুহিকে পেছন থেকে জড়িয়ে ধরে এলোমেলো কেসের মধ্যে নাক ডোবাতে, কিন্তু অভ্রের তো সেই অধিকারই নেই। তাই এইগুলো স্বপ্ন হয়েই থাকে। অনুহি বুঝতে পারে অভ্র তাকে দেখছে। অনুহি অভ্রকে কিছু বলতে যাবে, তখনই দরজায় টোকা দিয়ে তানিয়া বলল, কি ব্যাপার, আপনারা ঘুমাচ্ছেন নাকি উঠে রোমান্স করছেন? যদি উঠে থাকেন তবে তোমরা খেতে এসো, অনেক বেলা হয়ে গেছে। ভাবি, জেগে আছি, আসি খেতে, তুমি যাও। আচ্ছা। দরজার সামনে থেকে তানিয়া চলে যায়। অভ্র ঘুরে অনুহির দিকে তাকিয়ে বলে, ম্যাম, আপনি কি খেতে যাবেন? কিন্তু তুমি আমাকে ম্যাম বলছো কেন? ও মা, ম্যামকে ম্যাম বলবো না তো কি বলবো? আমি তোমার ভার্সিটির ম্যাম, এইখানে তো না। এখন তো নাম ধরে ডাকতে পারো। তাছাড়া বাসার সবাই কিভাবে বলো তো? এই সবাই তো বড় কথা হলো তোমার মা আমার মায়ের বান্ধবী। আমার বাবার কাছে এমন নিয়ে বিচার গেলে আমার খবর আছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি ভার্সিটিতে ম্যাম বলবো। আর এখন চলেন। অভ্র আর অনুহি একসাথে খাবার টেবিলে আসলো। অনুহি বসে একটা চেয়ারে, তানিয়া আসে অভ্রের পাশে। অভ্রের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, দেবরজি, বউকে বেশ ফ্রেশ লাগছে। ঘটনা তাহলে ভালোই ঘটিয়েছ। ইস, লজ্জা পাচ্ছে রে। বসো বসো। অভ্র খেতে বসলো। অনুহি চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষে অনুহি সবার সাথে বসে গল্প করছে। অভ্র নিজের রুমে আসে। সাদা টি শার্ট আর কালো শার্ট পরে নিয়ে চুলগুলো স্টাইল করে বাহিরের দিকে যেতে থাকে। অনুহি অভ্রের দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলে, বান্দরটা এত স্টাইল মেরে কই যাচ্ছে? অভ্র যেতে থাকে, তখনই পেছন থেকে আশরাফ সাহেব অভ্রকে ডাক দেয়। অভ্র, কোথায় যাওয়া হচ্ছে? এই তো বাইরে, একটু কাজ আছে, বন্ধুদের সাথে দেখা করব। কোথাও যেতে হবে না। তোমার শ্বশুর বাড়ি থেকে তোমাদের নিতে আসবে। তোমার শ্বশুর আসবে নিতে, সেখানে যাবা, বাড়িতেই থাকো। ও, উনি আসবে? উনি ওনার মেয়েকে নিয়ে চলে যাবে, এতে আমার বাইরে যাওয়ার সাথে কি সম্পর্ক? তুমি কি গাধা? অভ্র অনুহির দিকে তাকালো। অনুহি অভ্রের দিকে রাগি লুকে তাকিয়ে আছে। অভ্র একটু ভয় পায়। রেহানা বেগম এগিয়ে এসে বলে, আমি কাকে বিয়ে দিলাম? তোর কি মনে হয় তোকে ছাড়া তারা বৌমাকে নিয়ে যাবে? গাধা, তোকেও যেতে হবে। চুপচাপ ঘরে যা। কিন্তু মা। অভ্রকে আবার চোখ রাঙানি দিল বাড়ির সবাই। অভ্র সবার থেকে ঝাড়ি খেয়ে নিজের ঘরে আসে। কি করবে বুঝতে পারছে না। বিছানায় বসে মেসেজ পড়তে থাকে। কয়েকদিনে অনেক মেইল এসেছে, চেক করা হয়নি। অভ্র মনোযোগ দিয়ে সেই সব দেখছে। হঠাৎ দরজা খুলে অনুহি ভেতরে আসলো। অনুহি কয়েকবার অভ্রের সামনে পায়চারি করলো, কিন্তু অভ্র অনুহির দিকে তাকালোই না। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে খটখট শব্দ করলো, তারপরেও অভ্র অনুহির দিকে তাকালো না। অনুহি মেজাজ যায় খারাপ হয়ে। অভ্রের সামনে আসে, হাত থেকে ফোনটা টেনে নিয়ে সোজা ফ্লোরে জোরে আছাড় মারে। অভ্র কিছুটা চিল্লিয়ে বলে, হাই হাই, আমার ফোনে কত কি! ঠাস করে একটা চর পড়ে অভ্রের গালে। অভ্র হাঁ করে অনুহির দিকে তাকিয়ে আছে। প্রচন্ড রাগ হচ্ছে। অভ্রের ইচ্ছে করছে অনুহির গালে একটা ঠাস করে চর বসিয়ে দিতে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে বলল, মারলেন কেন? আমার ফোন নিয়ে আছাড় দিলেন কেন?
তুই আব্বু আম্মুর সাথে এভাবে কথা বলিস কেন? মুখের উপর তর্ক করলি কেন ওনাদের সাথে? আর এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? কার সাথে দেখা করার জন্য একেবারে সাহেব হয়ে বেরোচ্ছিস? হ্যাঁ, ওনারা কিছু বললেই ফোঁস করে উঠলি। কি আজব, আমার মা বাবা, আমি বলবো তো আপনার কি? আবার আমার মুখের উপরে কথা। দাঁড়া, মাকে ডাকছি। দেখুন, আপনি কিন্তু বেশি বেশি। অভ্র পুরো কথা শেষ করতে পারবে না, আরেকটা চর অভ্রের আরেক গালে এসে পড়ে। অভ্র রাগে দুঃখে সরে আসে অনহির সামনে থেকে। বারান্দায় এসে টবে একটা লাথি দিয়ে এগিয়ে থেমে যায়। অনহির ওপরে প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছে অভ্রের। অনহি নিচে চলে আসে, সবার সাথে বসে বসে গল্প করতে থাকে। অভ্র রাগ কমানোর জন্য ওয়াশরুম থেকে এসে চোখ মুখ অনেকবার পানি ছিটালো, তারপর রুমে আসে। ফ্লোরে তাকিয়ে দেখে ফোনের অবস্থা খারাপ। অভ্রের রাগটা মূলত ফোনটার জন্যই হচ্ছে। কত ইম্পর্টেন্ট মেইল ডকুমেন্ট মেসেজ ছিল, ডিসপ্লে ফেটে গেছে। পাওয়ার বাটন চেপে ধরতেই অন হলো। নিচের দিকে কিছুটা ঠিকঠাক দেখা যাচ্ছে, কিন্তু ওপরে কিছুই দেখা যায় না। আপাতত কাজ চালানো যাবে। দুপুরের পর বাহিরে বসে আছে অভ্র। হঠাৎ একটা গাড়ি আসলো গাড়ির ভেতরে। গাড়ি থেকে নাহিদ সাহেব নামলো। অভ্রকে দেখেই অভ্রের কাছে আসলো। অভ্র সালাম দেয়। অভ্রকে বলে, তোমাদের ড্রাগস নিধন কর্মসূচি কেমন চলছে? চলছে স্যার, খুব শীঘ্রই কিছু একটা হতে যাচ্ছে। সাবধানে করবে, এমপি আর এমপির ছেলে কিন্তু ভালো না, ওরা যে কোনো কিছু করতে পারে। দেখা যাবে সেটা, ভিতরে আসুন, সবাই অপেক্ষা করছে। চলো। অভ্র বারান্দায় দাঁড়িয়ে ওর বাবার সাথে অভ্রের কথা বলা দেখে। কি কথা বলছে সেইগুলো না বুঝলেও অভ্র যে তার বাবার কে আগে থেকে চেনে সেটা বোঝা যাচ্ছে। নাহিদ সাহেব ভেতরে আসলো। অভ্র ভেতরে আসে। নিজের রুমে এসে একটা কালো পাঞ্জাবি পরে নিল। বেশ স্টাইলিশ লাগছে অভ্রকে। চুলগুলো বড় বড়, একটু হালকা গোল্ড কালার করা। অনুহি লেহেঙ্গা পরেছে। বিকেলে ওরা সবাই অনুহিদের বাড়িতে আসলো। সবার সাথে কুশল বিনিময় করে বাড়ির কাজের ছেলে অভ্রকে অনুহির রুমে বসিয়ে দিয়ে চলে যায়। অভ্র একা একা অনুহির রুমে বসে আছে। কয়েক মিনিট পর রুমে কতগুলো মেয়ে এলো। অভ্র সেই দিকে তাকায়। মেয়েগুলোর ভেতর থেকে প্রয়োজন বলল, কেমন আছেন দুলা ভাই? অভ্রকে দুলাভাই বলছে, তার মানে এগুলো অভ্রের শালিকা। অভ্র বলে, ভালোই, আপনারা? দুলা ভাই, আমরা আপনার ছোট, তো আমাদের তুমি করে বলবেন। ও, আমার নাম নীলা। ও, আমি আপনার একমাত্র শালিকা। এই দুইটা আমার চাচাতো বোন মিমা তানহা। আর আপনার নাম তো অভ্র আহমেদ, তাই না? সব তো জানো দেখছি। তা আমাদের আপুকে কেমন লাগলো? হ্যাঁ। খালি আপু নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের সাথেও থাকতে হবে, ঘুরতে হবে, ফুচকা খাওয়াতে হবে। আচ্ছা, তোমরা বললে সব হবে। নীলারা আর অভ্র চারজনে বেশ হেসে হেসে মজা করে আড্ডা দিতে দিতে কথা বলছে। হঠাৎ সেখানে অনুহি চলে আসে। নীলা সেই সময় অভ্রের চুলে হাত দিয়ে কিছু একটা সরাচ্ছিল। অনু সামনে এসে দাঁড়িয়ে দেখতে পায় এটা। রাগী লোকে তাকিয়ে নীলাকে বলে, এখানে কি করছিস? দুলা ভাইয়ের সাথে গল্প করি। বেরিয়ে যা, যা তোদেরকে নিচে ডাকছে। অনুহি ঝাড়ি খেয়ে সব কটি উধাও। অনুহিকে দেখে এবারে এরাও সবাই ভয় পায়। ওরা চলে যেতে অনুহি দরজা আটকে দেয়। তারপর অভ্রের সামনে এসে বলে, ওদের সাথে এসব কি? খুব ভালো লাগে, হ্যাঁ? অনেক মজা অন্য মেয়ের স্পর্শ নিতে। আমি তো কিছু জানি না। ওদের সাথে যেন বেশি কথা বলবে না। ওরা আমার শালিকা হয়, আর ওদের সাথে কথা বললে তো আপনার সমস্যা হওয়ার কথা নয়। ওরা অনেক ভালোভাবে কথা বলে। অনুহি রেগে যায়, অভ্রের দিকে এগিয়ে আসতে থাকে। তখনই দরজার ওপাশ থেকে নীলা বলল, আপু, আমু পিঠা বানিয়েছে, তোমাদের খেতে ডাকছে। যা, আসছি। অনুহি আর কিছু বলল না, সে নিচে চলে গেল। অভ্র আসে, কয়েকটা পিঠা খেয়ে সবার সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসে। ভাঙা ফোনটা নিয়ে ছাদে চলে আসে অভ্র। ছাদের এক কোনায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছে। তখন ওর ফোন বেজে উঠল। পকেট থেকে মোবাইলটা বের করে, কিন্তু কে ফোন করেছে সেটাও জানে না। অভ্র ফোনটা রিসিভ করতে যাচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। ফোনের টাচে কাজই করছে না। প্রথমবার কেটে গেল। দ্বিতীয়বার অনেক চেষ্টা করার পর কল রিসিভ হয়।